ওই দেখ, মেয়েটার শাড়িটা কি পাতলা, একদম সব দেখা যাচ্ছে। ভাই রে ভাই, কি চয়েস এটা! এত সুন্দর কেমনে হয় ভাই? প্রান্ত সিগারেট ধরানো নিয়ে ব্যস্ত ছিল। সে আজকেই নতুন সিগারেট ধরাচ্ছে, বন্ধুদের থেকে সদ্য শিখল। কিন্তু তার এক নতুন বন্ধু হঠাৎ তাকে এই সব দেখার অফার করায় সে চমকে গেল। কারণ সে মোটেও ভাবতে পারেনি তার দলের কারোর এত বড় সাহস হতে পারে যে তাকে এরকম একটা প্রস্তাব দিবে। থাপ্পড় চিনিস? ছেলেটি না তাকিয়েই বলল। কেন ভাই? প্রান্ত রেগে গিয়ে বলল, তুই আমাকে অফার করিস? আমাকে? দলের অন্যেরা দৌড়দৌড়ি করে ছেলেটাকে সামলে নিল আর বুঝালো। ছেলেটা সিরিয়াস মোডে বলল, ভাই, আমি তারে কি এমন বললাম যে সে এত রাখছে? আমি তারে একটু মজা নেওয়ার জন্যই তো বলছিলাম, কারণ মেয়েটার। দলের ছেলেপুলেরা বুঝালো। প্রান্ত কিছু কিছু কথা শুনল। সে চলে যাচ্ছে। আজ বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে, কালকে ফাইনাল পরীক্ষার একটা বাকি। সে শুধু পরীক্ষার আগের দিন একটু সিরিয়াস হয়, আজও তাই সিরিয়াস। পরীক্ষার আগের দিন এই নেতার আর কিছু ভালো লাগে না, যতক্ষণ না সে পড়তে বসতে পারে। বাড়িতে এসে দেখে তার ফুপুর বাড়ির সবাই এসেছে, সাথে এসেছে তার ফুফাতো বোন সিমি। সিমি অতিরিক্ত গায়ে পড়া মেয়ে, তাই প্রান্তের একে একদম পছন্দ হয় না। সিমির বেশভূষা খুব জঘন্য, উল্টাপাল্টা ড্রেস পরে। প্রান্তের একটাই কষ্ট, ওর ফুপু নিজের মেয়েকে কিছু বলে না। প্রান্তকে দেখেই সিমি বলে উঠল, আরে আরে, প্রান্ত ভাই নাকি? কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। এই বলে প্রান্ত তাড়াহুড়ো করে রুমে চলে গেল। সিমি অবাক চোখে তাকিয়ে আছে আর ভাবছে, এত সুন্দরী মডার্ন একটা মেয়ে তাকে এত সুন্দর করে জিজ্ঞেস করলো কেমন আছেন, আর সে কি না শুধু একটা উত্তর দিয়ে চলে গেল, পাল্টা একটাবার জিজ্ঞেসও করতে পারলো না কেমন আছো। প্রান্ত রুমে এসে পড়ার আয়োজন করছে। ওর আবার আয়োজন করে পড়তে বসার অভ্যাস। সবগুলো নোট বই খাতা খুলে রাখাটাই হচ্ছে প্রথম ধাপ। হঠাৎ রাত 12টায় সে কারো গান শুনতে পেল। বাড়ির সবাই হাততালি, চেয়ারের শব্দ করে বাদ্যও বাজাচ্ছে। প্রান্তকে কেউ ডাকছে না, কারণ কারোর এত বড় সাহস নেই যে প্রান্তকে প্রয়োজন ছাড়া ডাকবে। প্রান্ত নিজের কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু মনোযোগ আসছে না। কান বারবার ওই গানের দিকে চলে যাচ্ছে। রুমের দরজা খুলতে বাধ্য হলো এবার। মাকে ডাক দিয়ে কড়াভাবে নিষেধ করলো গান বন্ধ করতে। গান বন্ধ হয়ে গেল। প্রান্ত 4টা পর্যন্ত টানা পড়ে তারপর বিছানায় গেল। পাশের ফ্ল্যাটে এখনো আলো জ্বলছে দেখে সে একটু অবাক হলো। এত রাতে কে আলো জ্বালিয়ে রাখছে? কিছুক্ষণ পরই আলো নিভে গেল। প্রান্ত ওদিকে আর মন না দিয়ে ঘুমাতে চলে গেল। পরের দিন পরীক্ষা দিয়ে রীতিমতো সে আবার তার সাঙ্গপাঙ্গ নিয়ে বাহিরে চলে গেল। বাড়ি ফেরার পর দেখলো সিমি আবার তার সামনে দাঁড়িয়ে আছে। প্রান্ত যেদিকে যায় সিমিও সেদিকে যায়। ব্যাপারটা এবার খারাপ হচ্ছে। প্রান্তের মেজাজ বিগড়ে যাচ্ছে। এই, তুই সামনে থেকে সরবি নাকি চড় থাপ্পড় পড়লে তারপর সরবি? সিমি হেসে দিল, তারপর বলল, ও মা, তোমার এত বড় ক্ষমতা, আমাকে থাপ্পড় মারবা? হ্যাঁ, কেন? তোর সন্দেহ আছে এতে? মেরে দেখাবো? না থাক, একটা কথা জানার ছিল, বলবো? তাড়াতাড়ি বল। এতক্ষণ কই ছিলা? স্বর্গে। তোকে আমার কৈফিয়ত দিতে হবে? যা সর। কথাটা বলে প্রান্ত বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসলো। খাবার টেবিলে বসে ঢাকনা সরিয়ে দেখলো তার খাবার পছন্দ হয়নি। সোজা সবকিছুতে পানি ঢেলে দিয়ে চলে গেল। রান্নাটা সিমি করেছে স্পেশালি প্রান্তর জন্য। সিমি বিস্ফোরক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। সে এত কষ্ট করে রান্না করলো, আর প্রান্ত কিনা। সিমি অবিরত কেঁদেই যাচ্ছে। প্রান্তর মা এসে দেখলো প্রান্ত আবার সেই একই কাজ করেছে। খুব কষ্ট হলো তার। খাবারে কোনো কিছুর বিন্দুমাত্র হেরফের হলেই সে এরকম করে, কিন্তু কিছু করার নেই। তাড়াহুড়ো আর রান্নার দক্ষতা নেই বলে তরকারি রান্না করতে গিয়ে খানিক পুড়ে ফেলেছে সিমি। প্রান্ত আজ আর খাবে না। এবার পৃথিবীতে বিশ্বযুদ্ধ বেঁধে যাক, কারোর সাধ্য নেই প্রান্তকে খাওয়ানোর। সিমিকে সান্ত্বনা দিচ্ছে তার মামি, কিন্তু সিমি কেঁদেই যাচ্ছে। পরের দিন সকালে উঠে প্রান্ত আবার সেই একই গান আবিষ্কার করলো। এবারে সে স্পষ্ট শুনতে পারছে গানটা, যখন থামবে কোলাহল। গলাটা কি মোলায়েম, কি সুন্দর! প্রান্তের দুর্বল পয়েন্ট হচ্ছে গান, কিন্তু তবুও ইগো ধরে রাখার জন্য সে নিজে গিয়ে খোঁজ নিতে পারছে না যে কে গান গাইছে। নিজের রুমের দরজা আটকিয়ে পুরো গান সে শুনে নিল। কখন যে ঘুম আসলো সে নিজেও জানে না।
সকালের সেই ঘুম তার বেলা 12টায় ভাঙল। খুব বাজে হয়েছে ব্যাপারটা। সকাল 9টায় তার ক্লাস ছিল, খুব ইম্পর্টেন্ট ক্লাস। এই গানের জন্যই আজ তার ক্লাস মিস হয়ে গেল। ক্লাসের টাইম পেরিয়ে গেছে। এই ক্লাসের উপর আবার নেক্সট দিন এক্সাম হবে। কিভাবে কি করবে ভেবে পাচ্ছে না প্রান্ত। তবুও ভার্সিটির দিকে একবার রওনা হলো। পথিমধ্যে কিছু ছেলে ফ্রেন্ডের সাক্ষাৎ পেল, কিন্তু একজনও ভালো করে বুঝাতে পারল না পড়াটা। প্রান্ত ক্লাসের ভালো স্টুডেন্টের মধ্যে একজন, তাই কেউ যে তাকে হেল্প করবে এমনও নেই। সারাদিন সাঙ্গপাঙ্গ নিয়ে ঘুরলেও প্রকৃত বন্ধু বলতে একটাও নেই। আর ওর সাঙ্গপাঙ্গ সবগুলোই হচ্ছে লাস্ট বেঞ্চার, একটাও ওর কাতারের না। এখন কি করবে সে? প্রান্তের লাইফে এখন কিছুই নেই, প্রেম নেই, ভালোবাসা নেই, তাই সে পড়াশোনায় ডুবে থাকে ইদানিং। তবে ইন্টারের পর থেকে টানা সে খারাপ রেজাল্ট করছিল। হঠাৎ এক বিকট ধাক্কা খেয়ে আজ সে এমন। পড়াশোনা যে খুব বেশি করে তা না, শুধু পরীক্ষার দিনগুলোতে একটু মন দিয়ে পড়ে। ব্রেন ভালো, তাই অল্প পরিশ্রমে নিমিষেই ভালো রেজাল্ট হাতে পেয়ে যায়। পরের দিন ক্যাম্পাসে বসে বসে আড্ডা দিচ্ছিল ওর সাঙ্গপাঙ্গরা। ও শুনছিল আর উত্তরের দুই একটা হু হ্যাঁ বলছিল। হঠাৎ তাদের দলের একজন এসে বলল, ভাই আপনাকে নীরু ডাকে। প্রান্তের দিকে তাকিয়ে এ কথা বলায় সে খানিক বিস্মিত হয়ে যায়। কারণ প্রান্তকে কোনো মেয়ে ডাকতেছে এটা ভাবাই যায় না। কারণ রাজ্যের সাহস আর রাগ তার মধ্যে ভর্তি থাকলেও মেয়ে বিষয়ে কোনো কেলেঙ্কারিতে প্রান্তকে দেখা যায় না। নীরু প্রান্তের ক্লাসমেট, কিন্তু নাম শুনে বুঝে উঠতে পারেনি। প্রান্ত পাত্তা দিল না কথাটার, কারণ সে বিষয়টা মজা হিসেবে ধরে নিয়েছিল। কিন্তু ছেলেটা আবার বলে উঠল, ভাই কি বলতাম মেয়েটারে। প্রান্ত এবার মুখ ফিরিয়ে বলল, কেন ডাকে এ ব্যাপারে কিছু বলেছে? ছেলেটি মাথা নাড়িয়ে বলল, না। প্রান্ত বলল, বল গিয়ে, তার দরকার তাই সে নিজে আসুক, আমি গিয়ে কারো কথা শুনতে পারবো না। ছেলেটি চলে গেল। প্রান্তকে সিগারেট ধরিয়ে দেওয়া হয়েছে। সে সিগারেটে টান দিতেই তার ঠোঁট পুড়ে গেল। সাথে সাথে সে সিগারেট ফেলে দিল। খুব লজ্জা পেল সবার সামনে। মনে মনে বলল, এটা আমি আয়ত্তে আনবই। আর তখনই ছেলেটি এসে জানালো, ভাই ওই মাইয়া কয় আপনারে যাইতে হইব, সে নাকি আসতে পারবে না, কারণ তার নাকি কোনো দরকার নাই, দরকারটা নাকি আপনারই। প্রান্ত এবার রেগে গেল, বলল, মানে কি? আমার দরকার হলে তো আমি তার কাছে যেতাম, সে খবর দিয়ে নেওয়াতে হতো। আর ওর স্পর্ধা হয় কি করে আমাকে ডেকে পাঠানোর? কেও? আর তুইও বা কোন সাহসে আমাকে এটা বলতে পারিস? কথাটা বলতে না বলতেই পেছন থেকে ডাক পড়ল। প্রান্ত, এই প্রান্ত। প্রান্ত ফিরে তাকালো। মেয়েটা হাত দিয়ে ইশারা করে বলল, এদিকে এসো। প্রান্ত ইতস্তত বোধ করতে করতেই গেল। মেয়েটা প্রান্তের ক্লাসমেট, কিন্তু কোনোদিন কথা হয়নি। প্রান্তের সাথে মাঝে মধ্যেই চোখাচোখি হয়, কিন্তু এই মেয়ে কেন ডাকবে তা বুঝে উঠতে পারছে না প্রান্ত। সামনে যেতেই মেয়েটি বলল, কাল ক্লাসে আসোনি কেন? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল। তোমার, আমি তো এই পর্যন্ত কোনোদিন এরকম কিছু শুনিনি। কি জন্য ডাকা হলো? আজকে কত ইম্পর্টেন্ট ক্লাস মিস করেছো তুমি। ক্যান ইউ ইমাজিন? এই নাও নোট, সবটা একদম ব্যাখ্যা সহ এক্সট্রা ব্যাখ্যা দিয়েও লেখা আছে, দেখে নিও। আমি মোবাইলে ছবি তুলে নিয়েছি, লাগবে না, থ্যাংক ইউ। প্রান্ত, আমি জানি পড়াটা কেউ তোমাকে বোঝাতে পারবে না পারফেক্টলি, কারণ তোমার অতিরিক্ত ডিটেলস লাগে। আর আমি স্যারের কাছ থেকে প্রতিটা লাইনের ব্যাখ্যা বুঝে এসেছি, সব লেখা আছে খাতাটাই। তুমি নিয়ে যাও খাতাটা, আমি আসলাম। এই বলে নীরু চলে যাচ্ছে। আমি নিয়ে গেলে তুমি পড়বা কোথা থেকে? কালকেই তো এই লেকচারের উপর এক্সাম আছে। কথাটা একবার জিজ্ঞেস করবে কিনা ভাবছে প্রান্ত, কিন্তু নীরু চলে গিয়েছে। নীরু হঠাৎ এতটা করলো কেন নিজ থেকে? উত্তর মিলল না প্রান্তের। বাসায় গিয়ে সম্পূর্ণ নোট দেখে প্রান্ত বিস্মিত হয়ে গেল। একদম টু দ্য পয়েন্ট লেখা। যে যে জায়গায় প্রান্তের মনে প্রশ্ন আসছিল, বুঝতে সমস্যা হচ্ছিল, ঠিক শেষে জায়গায় নোট বিন অ্যাড করা। হাতের লেখাও আকর্ষণীয়। এত সুন্দর হাতের লেখা দেখে প্রান্তের লজ্জা লাগছিল, কারণ তার নিজের হাতের লেখা অত সুন্দর না। প্রান্ত ভাবছে, মেয়েটা কিভাবে বুঝলো কোথায় কোথায় আমার সমস্যা হতে পারে? সব শেষে আরো অবাক হয়ে গিয়েছিল সে, যখন দেখল
লাস্ট পেজে ছোট ছোট করে লেখা। ইডিয়েট, কিচ্ছু বোঝে না। প্রান্ত অবাক হয়ে গিয়েছিল লেখাটা দেখে। আজব তো, কিছু বুঝবো না কেন? আর না বোঝার তো অপশনও খোলা রাখিনি সে, তাহলে এটা কেন লিখলো? যথারীতি প্রতিদিনের মতো পরীক্ষার হলে প্রান্ত। পরীক্ষার সব কমন, মনে সুখে আনসার দিচ্ছে। পাশের বেঞ্চেই নীরু। কিছুক্ষণ পর প্রান্তের চোখ পড়ল নীরুর কিছুই লিখছে না। প্রান্ত অনুমান করতে পারল যে কেন লিখছে না, কারণ নোট তো প্রান্তের কাছেই ছিল, তাই হয়তো পড়তে পারেনি। নিচ থেকে তাই নীরুকে ডাক দিল। নীরু আকাশ থেকে পড়ল, কারণ প্রান্ত এই প্রথম তার নাম ধরে ডাক দিল। নীরু চোখ দিয়ে ইশারা করে বলল, বলো। প্রান্ত বলল, লিখছো না কেন? আর লেখার ইচ্ছে নেই? কেন? আচ্ছা তাড়াতাড়ি খাতাটা দাও। কেন? খাতা কেন? দিতে বললাম, দাও। নীরু অবাক হয়ে গেল। নীরু একটা অ্যাডিশনাল পেপার এগিয়ে দিচ্ছিল, কিন্তু স্যার সামনে চলে আসায় আর সেটা সম্ভব হলো না। এক্সামের টাইম শেষ। প্রান্তের খুব খারাপ লাগছে, কারণ নীরু হয়তো কিছুই লিখতে পারেনি, আর একটু আগে খেয়াল করা উচিত ছিল। আর মনোয়ার স্যার সারাক্ষণ দাঁড়িয়েছিল বিধায় শেষ মুহূর্তেও প্রান্ত সাহায্য করতে পারেনি। ক্লাসরুম থেকে বেরিয়ে প্রান্ত নীরুকে ডাক দিল। নীরু দৌড়ে এসে বলল, প্রান্ত, আই এম সারপ্রাইজড। তুমি আমায় এক্সাম চলাকালীন ডাক দিয়েছিলে? কেন? ডাক দিলে ক্ষতি কি? না, তা পারো, ক্ষতি নেই, কিন্তু তোমার তো এক্সামের সময় চোখ খসে পড়ে যায়। এই বলে নীরু হাসিতে ভেঙে পড়ল। প্রান্তের নীরুর হাসিটা খুব পছন্দ হলো, কিন্তু তাকিয়ে থাকতে পারল না, কারণ ও কখনো মেয়েদের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকতে পারে না। নীরু হাসি থামিয়ে দিয়ে বলল, হ্যাঁ, এবার বলো, কেন হঠাৎ এই মুচি হয়েছিল তোমার? প্রান্ত ভুলেই গেছে সে কি বলবে। না মানে। আশ্চর্য, প্রান্ত কিছুই মনে করতে পারছে না। নীরু ভ্রু কুঁচকে বলল, কি হলো? আচ্ছা, আইসক্রিম খাবে? প্রান্ত অত আইসক্রিম খায় না, তবুও ও ওর অজান্তেই মাথা নেড়ে সম্মতি জানাতেই নীরু ওর বান্ধবীদেরকে বলে দিল চলে যেতে। দুজন গিয়ে গাছের নিচে বসলো, হাতে আইসক্রিম। নীরুর প্রায় অর্ধেকটা শেষ, কিন্তু প্রান্ত এক কামড় খেয়ে বসে আছে। নীরু বলল, খাচ্ছ না কেন? আর কথাটা বললে না যে? বলো বলো। আসলে সরি, আমার জন্য আজকে হয়তো তোমার এক্সামটা খারাপ হয়েছে। সরি। তাছাড়া আমি তো তোমার কাছে চাইনি, তুমি নিজেই দিয়েছিলে। নীরু আইসক্রিমের কাঠিটা ফেলে দিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল। ও, ঠান্ডা খাওয়ায় কথা জড়িয়ে আসছে? প্রান্ত অবাক হয়ে গেল নিজের কথার কোনো উত্তর না পেয়ে। কি বলল আর কি উত্তর পেল? প্রান্ত বলল, আচ্ছা উঠি এবার। ওমা, আইসক্রিমটা শেষ করবে না? আর একটু বসো না, বাসায় কাজ আছে। না, তবে চলে যাব, আসি। প্রান্ত ব্যাগ কাঁধে নিয়ে উঠে আইসক্রিমটা ফেলে দিতে যাচ্ছিল, তখন নীরু বলে উঠল, প্রান্ত, আমার পরীক্ষা নিয়ে এত টেনশন করার দরকার নেই, আর আইসক্রিমটা না খেলে ফেলে দেওয়ার দরকার নেই, আমাকে দাও। প্রান্ত অবাক হয়ে গেল, বলল, কেন? তোমাকে দিব কেন? কি করবা? খাবো, আমি হচ্ছে আইসক্রিম খোর, দাও দাও। প্রান্ত দিল না। নীরু হাত থেকে নিয়ে নিল। প্রান্তের সামনে বসে বসে নীরু প্রান্তের এটো আইসক্রিমটা খাচ্ছে, এবং প্রান্তের খাওয়া অংশটাতেই আগে কামড় বসিয়েছে। প্রান্ত অনেকদিন পর এই প্রথম কোনো মেয়ের দিকে অবাক চোখে তাকিয়ে আছে, আর মনে মনে বলছে, কি সুন্দর করে খাচ্ছে মেয়েটা, তাও আবার আমার খাওয়া আইসক্রিমটাই। প্রান্ত শুয়ে আছে তার মলিন বিছানায়। অনেকক্ষণ ধরে সিমি দরজা ধাক্কাচ্ছে, কিন্তু প্রান্তের কোনো খোলার নাম গন্ধও নেই। সে খুলবে না দরজা, এটা সিমিও জানে, তবুও সে দরজা ধাক্কাচ্ছে, কারণ আজকে সে প্ল্যান করেছে প্রান্তকে সাথে নিয়ে ঘুরবে। কিন্তু প্রান্ত রাজিও হবে না, দরজাও খুলবে না। এটা সিমির অজানা নয়। সিমির আপ্রাণ চেষ্টা দেখে তার মামিও তার সাথে এসে যোগ দিয়েছে। প্রান্তের মা বলছে, বাবা দরজাটা খোল না বাবা, মেয়েটা কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছে রেডি হয়ে, আয় না বাবা। সিমি বলল, দরজা খুলবা না ভেঙে ফেলবো? আমি দরজা ভেঙে ফেলবো। প্রান্তের মায়ের এই কথা শুনে হাসি এসে গেল, কারণ সিমি বাতাসের সাথে উড়ে এইটা পেরবে, অথচ সে বলছে কিনা দরজা ভেঙে ফেলবে। প্রান্তকে হুমকি দিচ্ছে। সিমি তার মামিকে কাঁদো কাঁদো গলায় বলল,
মামি, তুমি কেমন ছেলে জন্ম দিলা? তোমার ছেলে তোমার কথা শোনে না। প্রান্তের আম্মা মোর্শেদা বেগমের মনে সাহস এসে ভিড় করলো। তিনি তৎক্ষণাৎ বললেন, প্রান্ত দরজা খোল বলছি, তোর বোনই তো। মেয়েটা বেড়াতে আসছে কদিনের জন্য, আর কেউ তো নেই। এখনো কার সাথে ঘুরতে যাবে বল? দরজাটা খোল। প্রান্ত কথাটা শুনলো। সে লাইট অন করেছে সাথে সাথে, মানে কিছুক্ষণের মধ্যেই দরজা খুলবে। সিমি তখন অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে তার মামির দিকে। মামির সে খেয়ালই নেই। সিমি হুড়মুড়িয়ে চলে গেল। সাথে সাথে প্রান্তও দরজা খুলল। মোর্শেদা বেগম চিৎকার করে ডাকলেন সিমিকে, কিন্তু সিমি আর আসলো না। সিমির ঘরে গিয়ে দেখলো সিমিও এবার দরজা বন্ধ করে রেখেছে। দরজা ধাক্কানো হলো, খুলল না। অদ্ভুত, বলে চলে গেল প্রান্তের মা। প্রান্ত নতুন টিউশন পেয়েছে। পাশের ফ্ল্যাটেই বাচ্চা একটা মেয়ে, ক্লাস 8-এ উঠেছে এবার। প্রান্ত টিউশন করে না, কিন্তু মেয়েটার বাবা এক প্রকার জোর জবরদস্তি টাইপ রিকোয়েস্ট করায় প্রান্তের মায়ের আর কিছুই করার রইল না। মায়ের অনুরোধে প্রান্ত এক প্রকার রাগারাগি করেই রাজি হয়েছিল, কিন্তু বলে দিয়েছে, দেখবা ওই লোক নিজে আমাকে বরখাস্ত করবে। আজকে তার প্রথম দিন, তাই সে দরজা বন্ধ করে প্রস্তুতি নিচ্ছিল। এখন দরজা খোলার বিশেষ কারণ মূলত টিউশনে যথাসময়ে যাওয়ার জন্যই। প্রান্ত পাশের ফ্ল্যাটে গিয়ে উঠল। দরজা খুলল বাসার কর্তা। লোকটার চেহারা খুব সুন্দর, চুলগুলো কালো, তবে মাঝে মাঝে কিছু পাকা চুল দেখা যাচ্ছে। সাদা পাঞ্জাবি পরে আছেন। প্রান্তকে দেখেই বললেন, প্রান্ত। প্রান্ত মাথা নাড়িয়ে বলল, জি। আসো আসো, ভিতরে আসো। ভিতরে ঢুকে কিছুক্ষণ ভদ্রলোকের সাথে আলাপ করলো প্রান্ত। সময় অনেকক্ষণ গড়িয়ে গিয়েছে, কিন্তু ছাত্রী আসছে না দেখে প্রান্ত কথার এক ফাঁকে জিজ্ঞেস করে ফেলল, স্যার, আমার একটু তাড়া আছে, লিমা আসছে না কেন? ভদ্রলোক কেশে দিলেন, এদিক ওদিক চোখ নিচ্ছেন, তারপর বলল, লিমা একটু অন্যরকম মেয়ে, বুঝছো? জি না, বুঝিনি। কোন ধরনের মেয়ে? নিজের মেয়ে তো, তাই সরাসরি বলতে সমস্যা হচ্ছে। কথাটা বলার পর লোকটার চোখে পানি এসে গেল। উনি উঠে চলে গেলেন। কিছুক্ষণ পর চিকন ফর্সা করে একটা মেয়ে আসলো। শুধু একবার চোখ পড়েছিল, ভালো করে দেখতেও পায়নি। শুধু বোঝা গিয়েছে যে মেয়েটা ফর্সা চিকন। হাতে চায়ের কাপ প্রান্তের সামনে রেখে দিয়ে বলল, আসসালামু আলাইকুম, আমি আপনার ছাত্রীর বড় বোন। ওয়ালাইকুম আসসালাম। জি। চাটা নিন, আর কিছু কথা বলি, শুনুন। চা হাতে নিয়ে প্রান্ত নিচের দিকে তাকিয়ে বলল, জি বলেন। আসলে লিমা আমার একমাত্র ছোট বোন, একটু অ্যাবনর্মাল। ওর চোখের সামনে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল বলে ওর ধারণা। এগুলো আগে আমরা কেউ বিশ্বাস করতাম না, এখন করি। আচ্ছা, তারপর? এখন সমস্যা হচ্ছে সে আপনাকে ভয় পাচ্ছে, আসতে চাচ্ছে না। এতদিন আমিই পড়াতাম, সামনে এক্সাম, তাই আর সময় দিতে পারবো না, তাই আপনাকে এনেছে আব্বা। আশা করি বুঝতে পেরেছেন। জি। এখন আমার কি করতে হবে? আমি কি চলে যাব? ওর আপনাকে এখনো পছন্দ হয়নি, হলে সে নিজেই আসবে। প্রান্ত এবার চোখের দিকে তাকিয়ে বলল, কবে, কখন আসবে? কবে পড়াতে পারবো? মেয়েটি হেসে দিল। প্রান্ত চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এই হাসি তার চিরচেনা। মেয়েটির অবয়ব একদম সাধারণ, চুলগুলো ঝুটি করে রেখেছে নিচু করে, তার মধ্যে কিছু ছুটে যাওয়া চুল এলোমেলো হয়ে পড়ে আছে। পরনে হলুদ কালারের 3 পিস। কোনো বিশেষত্ব নেই তার মাঝে, কোনো সাজগোজও নেই, অথচ প্রান্ত চোখ সরাতে পারছে না। প্রান্ত ভেবেছিল মেয়েটি হয়তো তার দিকে তাকিয়ে তাকিয়ে কথাগুলো বলছে, তাই সে এতক্ষণ তাকাতে পারছিল না। কিন্তু এখন সে লক্ষ্য করে দেখল মেয়েটি অন্যদিকে তাকিয়েই কথা বলছে। প্রান্ত ভাবছে মেয়েটি খুব কম কথা বলে বোধ হয়। কোনো কারণে এই মেয়েদের ফ্যামিলিতে একটা হতাশ ভর করে আছে। প্রান্ত চাটা শেষ করলো। মেয়েটি বলল, আজকে আরো আসবে না, আপনাকে কষ্ট দিলাম, দুঃখিত। আপনার ইচ্ছে থাকলে বাসা আসবেন মাঝে মধ্যে। আপনার আসা যাওয়া থাকলে আমার মনে হয় ও আপনাকে আস্তে আস্তে চিনে যাবে। আর চিনতে পারলে, আর একবার চিনতে পারলে এবং ওর ভালো লাগলে সে নিজে এসেই পড়ার আয়োজন করবে। প্রান্ত আর কিছুই বলল না। চায়ের কাপ হাত থেকে টেবিলের উপরে রাখতে গিয়ে প্রায় ফেলেই দিচ্ছিল। কেমন যেন একটা লাগছে। প্রান্ত বাসায় ফিরে এলো, ফোন নিতে ভুলে গিয়েছিল। ফোন হাতে নিয়ে দেখলো নীরু মেসেজ দিয়েছে কফি শপে যাওয়ার জন্য। ও ওখানে ওয়েট করছে। প্রান্ত ফ্রেশ হয়ে শুয়ে পড়লো। ওর খুব ভালো লাগছে আজ।
কেন ভালো লাগছে জানা নেই। বেবি ওই মেয়েটাকে দেখার পর থেকেই এই ভালো লাগা নামক অনুভূতির সঞ্চার হয়েছে। প্রান্ত ওই মেয়েটাকে নিয়ে চিন্তা করতে চাচ্ছে না, তবুও সে শুধু তার মুখ, কথা ইত্যাদি নিয়ে ভাবছে। হলুদ 3 পিস, ফর্সা মুখ, একটা জুটি আর কথাগুলো, কি আশ্চর্য। প্রান্ত নিজে থেকেই বিড়বিড় করে বলছে, আমি তো গত 3 বছরে কোনোদিন কোনো মেয়েকে ঠিক করে দেখিনি, তাহলে এই মেয়ের এত কিছু কিভাবে লক্ষ্য করলাম? আচ্ছা, মেয়েটার নাম যেন কি বলেছিল? কথাটা মনে পড়তেই মাথায় একটা টোকা দিয়ে নিজে নিজেই বলল, ও, নামটাই তো জিজ্ঞেস করা হয়নি। ভার্সিটিতে যাওয়ার পর প্রান্ত হতভম্ব, কারণ রেজাল্ট দিয়েছে এবং নিরু এবারও টপ 10-এ আছে। শুধু তাই নয়, সে ফার্স্ট হয়েছে। বরাবরই হয়, কখনো প্রান্ত, কখনো আকাশ, কখনো বা নিরুই বেশিরভাগ সময় ফার্স্ট হয়। প্রান্ত হতাশ হয়ে নিজের নাম টপ 10-এর শেষ থেকে খুঁজে দেখল। প্রান্ত 5ম স্থান অধিকার করেছে। অথচ ক্লাসে নিরুর রেসপন্স তেমন ভালো না, কিন্তু তবুও বারবার ফার্স্ট হয়ে যায়, কারণ হয়তো অতিরিক্ত সুন্দরী তাই। তাছাড়া সব ইয়াং টিচাররাও তার প্রতি দুর্বল। ক্লাস শেষে নিরুর ডাক পেয়ে প্রান্ত চলে গেল দেখা করতে, কারণ নিরুকে ভালোই লাগে প্রান্তের। তাছাড়া আজকে জানতে হবে, ওই দিনও কিছুই লিখলো না, কিন্তু এই সাবজেক্টও ওর হাইস্ট নাম্বার দেখাচ্ছে কিভাবে। নিরু আর প্রান্ত আবার গিয়ে ওই একই জায়গায় বসলো। নিরু আইসক্রিম খাচ্ছে আর প্রান্ত বসে আছে। প্রান্তের ইচ্ছে করছে জিজ্ঞেস করতে, কিন্তু কোনো মেয়ের সাথে ও কেন যেন আগে আলাপ শুরু করতে পারে না। নিরুই বলল, প্রান্ত, এবার এত খারাপ করলে কেন? একেবারে পঞ্চম। প্রান্ত বলল, আমার বিপরীত প্রশ্ন, তুমি এত ভালো করলে কিভাবে? ওই দিন তো তোমাকে কিছুই লিখতে দেখলাম না, যেখানে শেষের 25 মিনিটে সবাই হুমড়ি খেয়ে পড়ে লিখতে লিখতে, সেখানে তুমি কলম ছেড়ে দিয়ে বসেছিলে। আরে, আমি তো আগেই সব লিখে ফেলেছিলাম। আর ওই সাবজেক্ট এমনিতেও পড়তে হয় না, শার্প ব্রেন। বাহ, অথচ আমার ওইটাই বেশি পড়তে হয়। নিরুর সাথে অল্প কয়েকদিন মেশামেশির পর প্রান্ত অনুভব করলো নিরু একটু বেশি ক্লোজ হয়ে যাচ্ছে। প্রান্ত দূরে সরাতে গিয়েও সরায় না, কারণ প্রান্তের মনে হয় প্রান্তেরও কিছু দুর্বলতা সৃষ্টি হয়েছে নিরুর প্রতি। প্রান্ত এখন আর ওর গ্যাং প্রায় ছেড়েই দিয়েছে। নিরুর সাথেই থাকে যতক্ষণ ভার্সিটিতে থাকে, ক্লাসেও পাশাপাশি বসে, একই সাথে সব করে। তাছাড়া ইদানিং প্রান্ত ও প্রান্তের সবকিছু শেয়ার করে, বাসায় কখন কি হচ্ছে, ওর কি ভালো লাগে ইত্যাদি ইত্যাদি। প্রান্ত এখন বেস্ট ফ্রেন্ড মনে করে নিরুকে। একদিন হঠাৎ প্রান্তের বাসায় গিয়ে উঠল নিরু। এই আপত্তিকর কাজ কেন করলো নিরু, সেটা প্রান্তের অজানা। ওকে দাওয়াতও দেওয়া হয়নি, একটু মেলামেশা করলেই বুঝি মানুষ এতটা চেপে বসে। প্রান্তের বাসায় মুখ দেখাতেও ইচ্ছে করে না ইদানিং। সিমিও চলে গিয়েছে যেদিন নিরু এসে উঠেছে। মেয়েটা বাড়িতে থাকলে আম্মা আব্বার জন্য ভালোই হয়, কারণ সারা বাড়িতে কেউ থাকে না। এই বয়সে তাদের সারাদিন একা রাখাও ঠিক না। হাসি তামাশায় মাতিয়ে রাখতো ঘর। নিরু প্রান্তের আম্মাকে ভুলভাল বুঝিয়েছে, বলেছে, আন্টি, 1 সপ্তাহের ছুটি, আর প্রান্ত আমার বেস্ট ফ্রেন্ড, তাই ভাবলাম এই ছুটি কটা দিন আপনাদের বাড়িতেই কাটাই। আমার আব্বু আম্মু বেড়াতে গিয়েছে, আমি যাইনি। নিরুর আচার আচরণ রীতিমতো সন্দেহজনক। প্রান্তের আম্মা একদম চুপি চুপি এসে প্রান্তকে জিজ্ঞেস করলো, কি রে, মেয়েটাকে কি পছন্দ করিস? প্রান্ত বলল, না। কারণ সে যখন তখন প্রান্তের রুমে চলে আসে। বাসায় আসার পর থেকে তো একদম গায়ে পড়ে যায় হাসি ঠাট্টা করতে করতে। প্রান্তের প্রথম প্রথম ভালো লাগতো, কিন্তু এখন অসহ্য মনে হয় সব। কারণ প্রান্ত মানে নিরু ওর বেস্ট ফ্রেন্ড, ভালো লাগে ওকে, কিন্তু তাই বলে এভাবে একদম না বলে বাড়িতে চলে আসা, এভাবে গা ঘেঁষাঘেঁষি করা ঠিক মেনে নিতে পারছে না সে। মানুষজন কি বলবে এটা নিয়েও সমস্যা। বাইরে প্রান্তের বন্ধু বান্ধবরাও ওকে নিয়ে ঠাট্টা তামাশায় লিপ্ত। একদিন রাতে প্রান্ত শুয়ে শুয়ে গান শুনছিল কানে হেডফোন লাগিয়ে। প্রান্তের পারমিশন ছাড়া কেউ কোনোদিন প্রান্তের রুমে ঢোকে না, তাই গা এলিয়ে দিয়ে সে আরাম করে শুয়ে আছে। হঠাৎ তার মনে হলো বারান্দা থেকে কিছুর আওয়াজ আসছে। ওদের বাসার দুটো বারান্দা একসাথে অ্যাটাচড। পাশের রুমটায় নিরুকে থাকতে দেওয়া হয়েছে। ওই বারান্দায় কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছাড়াচ্ছে। চেয়ার টানার আওয়াজে আসছিল এতক্ষণ। বাসায় প্রান্তের হার্টের রুগী আব্বা, আলসারের রুগী আম্মা ছাড়া আরও আছে নিরু।
তার মানে এই মুহূর্তে নীরুই সিগারেট খাচ্ছে? নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না প্রান্ত। তাড়াতাড়িও নিজের রুমে ফিরে এলো। কিছুক্ষণ পর নীরু প্রান্তের রুমে পারমিশন ছাড়া ঢুকে পড়ল। এটা দেখে প্রান্ত রেগে গেল। নীরু এসেই জিজ্ঞেস করলো, কি করছো? কিছু না। প্রান্ত, একটা কথা শোনো, আমি মাঝে মাঝে সিগারেট খাই। এটাকে তুমি আমার ইচ্ছে বা নেশা দুটোই বলতে পারো। ও ভালোই। কার কাছ থেকে শিখছো? লম্বা কাহিনী আছে এটার পেছনে। বাই দ্য ওয়ে, তুমি খাও? না। নীরু হাসতে হাসতে বলল, হ্যাঁ, ওই দিন নোট দেওয়ার সময় দেখেছিলাম তুমি সিগারেট ধরাতে গিয়ে ঠোঁট পুড়িয়ে ফেলেছিলে। প্রান্ত লজ্জা পেয়ে গেল। একটা মেয়ে সিগারেট খেতে পারে আর ও পারে না। কিছুক্ষণ পর নীরু প্রান্তের কাছাকাছি ঘেঁষতে ঘেঁষতে বলল, আমি শিখিয়ে দেবো সুইটহার্ট, শিখে ফেলবে, কঠিন কিছু না। এই বলে প্রান্তকে জড়িয়ে ধরল। এরকম একটা সম্বোধন কেন করলো নীরু? প্রান্ত বুঝতে পারছে না, নীরু তো প্রান্তের বেস্ট ফ্রেন্ড, কিন্তু তাই বলে এতটা কাছাকাছি আসাটা কি ঠিক? প্রান্তের হঠাৎ করে অস্বস্তি লাগতে শুরু করলো, কারণ ও নীরুর কাছ থেকে এরকমটা কখনোই আশা করতে পারেনি। কুকড়ে গিয়ে বলল, নীরু ছাড়ো। ছাড়বো না। হাতের সিগারেটটা পান্টোর মুখে গুঁজে দিতে দিতে বলল, এই নাও খাও, তারপর হারিয়ে যাও আমার মাঝে। কথাটা শোনার পর প্রান্তের মনে ঘৃণা চলে আসলো। নীরুকে ধরে দরজার বাইরে বের করে দিয়ে দরজাটা আটকে ফেলল প্রান্ত। অসম্ভব কষ্ট হচ্ছে। নীরুর সাথে প্রান্ত যথেষ্ট ক্লোজ ছিল, কিন্তু নীরুর এই ধরনের মানসিকতা আছে এটা জানা ছিল না তার। পরের দিন প্রান্ত নিজে নীরুকে চলে যেতে বলল। নীরু অবাক হয়ে গেল। নীরু প্রান্তের আম্মাকে সুপারিশ ধরে বলল, দেখুন না আন্টি, কালকে ঝগড়া হওয়ায় ও এখন এমন করছে। প্রান্তের আম্মা টের পেয়েছে নীরু মেয়েটা তার ছেলেকে পছন্দ করে। উনি বললেন, থাক নাও, এমন করিস কেন বাবা? নীরুকে যাওয়ার জন্য জোর করলো প্রান্ত, কিন্তু নীরু নাছর বান্দি। সে এক কথার উপরেই ভর করে আছে। একটু ঝগড়ার জন্য তুমি এভাবে আমাকে চলে যেতে বললেই কি আমি চলে যাব নাকি? ওদিকে প্রান্তের আম্মাও সাথে সাথে তাল মিলাচ্ছে। প্রান্তেরও এখন রীতিমতো অস্বস্তি লাগে বাসায় থাকতে, তাই এখন সারাদিন সে বাইরে বাইরে ঘুরে। আবার সেই পুরাতন গ্যাংয়েও ফিরে গিয়েছে। রাতে বাসায়ও দেরি করে ফেরে। যথাসম্ভব নিজেকে আড়ালে রাখতে চায় প্রান্ত, কারণ ওই দিনের পর থেকে নীরুকে আর সহ্য হয় না প্রান্তের। প্রান্ত কোনো কাজ খুঁজে পাচ্ছে না আজ। কি করা যায়, কোথায় যাবে বুঝতে পারছে না। হঠাৎ তার লিমার কথা মনে পড়ল। লিমার বোন তো বলেছিল যাওয়া আসার মধ্যে থাকতে। তাছাড়া ওই মেয়েটার নামটাও জানা হলো না। প্রান্তের খুব ইচ্ছে করছে ওই বাসায় যেতে, গিয়ে ওই মেয়েটার কিছু কথা শুনতে ইচ্ছে করছে। ওর হাতের বানানো এক কাপ চা খেতে ইচ্ছে করছে। ওই দিনের চাটা ঠিক কেমন ছিল সেটা প্রান্ত মনে করতে পারছে না, কারণ ওই মেয়েটার প্রত্যেকটা কথা তার মনের মধ্যে তীরের মতো গেঁথে যাচ্ছিল ওই মুহূর্তে। তাই অন্য কথাও মনে সংযোগ করতে পারেনি। আজকে যাওয়া যায় একবার। প্রান্ত এখন লিমাদের বাসায় ড্রয়িং রুমে। লিমাকে এক পলক দেখা গিয়েছে। মেয়েটার মুখে মলিনতা ভর করে আছে। মনে হয় যেন কেউ বুঝি ওকে ভয় দেখিয়েছে বা মেরেছে। মুখটা অমন টাইপই করে রেখেছে। কি আছে রহস্য? লিমার সাথে কি এমন হয়েছে? নাকি ও অটিজমে ভুগছে? ওর গার্ডিয়ান কেন সব ক্লিয়ার করছে না? লিমার বাবা এলেন। লোকটার চেহারা বড্ড বেশি সুন্দর। 50 জন 35 থেকে 40 বছর বয়সের পুরুষের ভিড়ে প্রথমেই তার দিকে মনোযোগ চলে যাবার মতো চেহারা। দেখতে ভালোই লাগে। প্রান্ত সামাজিকতা বুঝে না, কিন্তু এই লোককে দেখলেই প্রান্তের মন ভরে যায়। ইচ্ছে করে জড়িয়ে ধরে বলতে, আঙ্কেল কেমন আছেন? ইচ্ছে করে সারা জীবন তার সাথে থাকতে। এর পিছনে বোধহয় একটাই কারণ, প্রান্তের নিজের বাবা নেই। দরজা খুলেই বলছিল, বাবা তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে। জি আঙ্কেল। উনি জোরে বললেন, এক কাপ চা নিয়ে আয় মা। আঙ্কেলের সাথে কথা বলেই যাচ্ছে প্রান্ত। নানান কথা। ইতিমধ্যে লিমা কয়েকবার উকিঝুঁকি মেরে গিয়েছে। প্রান্ত ব্যাপারটা নোটিস করেছে। কিছুক্ষণ পর লিমার বড় বোন আসলো, হাতে এক কাপ চা নিয়ে। তার বাবা চলে গেলেন বাজারে। মেয়েটি চা নিয়ে বলল, আমি লজ্জিত এবং দুঃখিত। কেন? আসলে ওই দিন আমি আপনাকে চা দিয়েছিলাম, কিন্তু চায়ে চিনি দিতেই ভুলে গেছিলাম। তাই? কই আমি তো খেয়ালই করিনি ব্যাপারটা। আপনি চিনি কম খান হয়তো। প্রান্ত মিনমিনিয়ে বলল, বাসায় যদি ভুলেও একদিন চায়ে চিনি না দেওয়া হয়,
আমি তখনই চায়ের কাপ ফেলে দিয়ে গুঁড়া গুঁড়া করে দেই। সেখানে আপনারটা পুরোটাই খেয়েছি। কিভাবে সম্ভব? মেয়েটি আবার বলল, তো ভালোই। আজকে সব ঠিকঠাক আছে কিনা দেখেন, আমি লিমাকে দেখি পাঠাতে পারি কিনা। জি। চা হাতে নিয়ে বসে আছে প্রান্ত। চায়ের চুমুক দিয়ে বুঝতে পারলো এই চা অমৃত। এত ভালো চা সে আর কখনো খায়নি। কিছুক্ষণ পর মেয়েটা এসে জানালো, লিমা আজকেও আসবে না। প্রান্তের এখানে থাকতে ভালোই লাগছে, সে যেতে চাচ্ছে না এখান থেকে। কিন্তু লিমা না আসলে তো তাকে চলে যেতেই হবে। সে মেয়েটাকে বলল, আমি কি একটু ওর রুমে যেতে পারি? কেন, কি করবেন? ও তো ছোড়াছুড়ি শুরু করতে পারে। করুক, তাও যাব। গেলে কোনো সমস্যা হবে না তো? পেছন থেকে মেয়েটির আব্বা এসে জানালো, হ্যাঁ, অবশ্যই যেতে পারো। দেখো ওকে তুমি তোমার আয়ত্তে আনতে পারো কিনা। প্রান্ত লিমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। লিমা গম্ভীর হয়ে বসে আছে। প্রান্ত ঢোকার সময় মেয়েটির বোন বলল, সাবধানে, হ্যাঁ। ও অপরিচিত কাউকে সহ্য করতে পারে না, যে কোনো কিছু করে ফেলতে পারে। আর আমি আপনার কথা বলে আসছি। আচ্ছা। প্রান্ত রুমে ঢুকে মিষ্টি করে হাসি দিল। লিমা ঘাড় ঘুরিয়ে দেখলো হাসিটা, কিন্তু হাসির উত্তর যে হাসি দিয়েই দিতে হয় সেটা মানল না লিমা। প্রান্তকে দেখেই হাতের সামনে থাকা ঘড়িটা ছুঁড়ে মারল লিমা। প্রান্ত ক্রিকেট খেলায় বোলিংয়ে 1 নাম্বার, সে ক্যাচ করে ফেলল। আবার সে কলম নিক্ষেপ করলো। কলমটা সোজা গিয়ে পড়ল তার কপালের এক সাইডে। হালকা ব্যথা পেল। ব্যাপারটাকে সে তোয়াক্কা না করেই বলল, হ্যালো পিচ্চি, আমি প্রান্ত। তোমার নাম কি? লিমা এবার শান্ত হলো, কিন্তু উত্তর দিল না। লিমার সামনে পৌঁছেই প্রান্ত বলল, চিড়িয়াখানায় যাবা? লিমা তাকালো না। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে গভীর মনোযোগ দিয়ে কি যেন আঁকিবুকি করছে। প্রান্ত আবারও বলল, আমাকে ভয় পেও না, আমি তোমার টিচার। কোথায় যাবে বলো, আমি তোমাকে নিয়ে যাব। লিমা এবারেও কোনো সারা শব্দ করল না। প্রান্ত আবার বলল, পার্কে যাবা? লিমা এবারও কিছু বলল না। প্রান্ত এবার হতাশ হয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আবার বলল, ছাদে যাবা লিমা? আমরা কানামাছি বউ বউ খেলবো। লিমা এবার ফিরে তাকালো। ওর মুখে হাসি ফুটল। এবার সে বলল, আপুকেও যেতে দেবেন? তুমি চাইলে তোমার বাবাও যাবে। না, আপুই যাবে। আচ্ছা। প্রান্ত দরজা দিয়ে বের হয়ে দেখলো লিমার বড় বোন দাঁড়িয়ে আছে। প্রান্তকে দেখে একটা প্রাণবন্ত হাসি দিল। সেই প্রাণ সঞ্চারিণী হাসি দেখে প্রান্তের মন ভরে গেল। কিছুক্ষণ পর প্রান্তের সর্বকনিষ্ঠ আঙ্গুলে মুষ্টিবদ্ধ করে জোরে চেপে ধরে লিমা বলল, ভাইয়া চলেন, ছাদে যাব। প্রান্ত আরো অবাক হয়ে গেল। এই পিচ্চি মেয়েটার মুখে ভাইয়া ডাক শুনে সে খুশিতে মাতোয়ারা হয়ে গেল। প্রান্ত বাচ্চাটাকে নিয়ে ছাদের উদ্দেশ্যে রওনা হলো। ছাদের সিঁড়ি বেয়ে উঠতে উঠতে লিমাকে জিজ্ঞেস করলো, তোমার বড় আপুর নাম কি লিমা? লতা। আমার নাম কি সেটা তো আমাকেই জিজ্ঞেস করতে পারতেন। পিছন থেকে কথাটা লতা বলে উঠতেই প্রান্ত সিঁড়ি থেকে পড়ে গেল। লিমা হাত তুলি দিয়ে বলছে, ইয়ে ভাইয়া পড়ে গেছে, পড়ে গেছে। প্রান্ত তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। উঠে দাঁড়ানোর আগে খেয়ালই করেনি যে লতা আর লিমা দুজনেই হাত বাড়িয়ে রেখেছে। প্রান্তের লজ্জায় মাথা হেট হয়ে যাওয়ার উপক্রম। লতা বলল, আপনি ঠিক আছেন? হঠাৎ পড়ে গেলেন কি করে? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। পড়ে গেছি কিভাবে? অ্যাকচুয়ালি আই হ্যাভ নো আইডিয়া। লতা বড় বড় চোখ করে তাকিয়ে আছে। প্রান্ত উঠে দাঁড়াতেই লিমা আবার এসে ওর সর্বকনিষ্ঠ আঙ্গুল খপ করে ধরে নিল। প্রান্তের খুব হাসি পেয়ে গেল। প্রান্তের এই একটা অদ্ভুত ভালো কপাল। সব টাইপের বাচ্চা কাচ্চারাই ওকে অল্প সময়ে পছন্দ করে নেয়। কিন্তু প্রান্ত এতদিন অজানা এক অদ্ভুত ভয়ের কারণে বাচ্চাদের থেকেও নিজেকে গুটিয়ে রেখেছিল। কিন্তু লিমা তো তার স্টুডেন্টের মতো। তাছাড়া লিমাকে আয়ত্তে না আনতে পারলে তো লতা। প্রান্ত লক্ষ্য করলো লিমা এত জোরে তার ছোট্ট পিচকু আঙ্গুলটা চেপে ধরেছে যে মনে হচ্ছে এখনই বুঝে আঙ্গুলটা খসে পড়ে যাবে। লিমা আস্তে করে ধরো, আমি কোথাও যাচ্ছি না তো মামনি। লিমা গম্ভীর ভাবে বলল, আমি আস্তে করে ধরতে পারি না। এই বলে আরো জোরে চেপে ধরলো প্রান্ত। হো হো করে হেসে দিল। লতা বলল, চুপ, এত হাসবেন না, লিমার অপছন্দ। ছাদে আছে তারা 3 জন। সবাই মিলে কানামাছি খেলার বন্দোবস্ত করলো। সবার প্রথমেই লতার চোখ বাঁধা পড়ল। লতা এসব খেলাখেলি একদম পছন্দ করে না, তবুও বোনের জন্য রাজি হতেই হলো। লতার আশেপাশে প্রান্ত আর লিমা দৌড়দৌড়ি করছে।
কিন্তু লতা কোনোভাবেই কাউকে হাতের নাগালে পাচ্ছে না। হঠাৎ করে লতা একপাশে কাত হয়ে পড়ে যেতে গিয়েও পড়ল না, পাশের একটা গ্রিল ধরে আবারও দাঁড়িয়ে পড়ল। লতার হাত কাঁপছিল অনবরত। প্রান্ত ব্যাপারটা দেখে নিল। সে কোনো এক গভীর চিন্তায় ডুবে গিয়ে দৌড়দৌড়ি বন্ধ করে দিল। ঠিক তখনই লতা এসে কোমর ধরে ফেলল। চোখ খুলে ফেলে দেখল তার হাত চলে এসেছে প্রান্তের বুকে। হাত ছড়িয়ে নিয়ে বলল, নিন এবার আপনি, আমি আসি। কিন্তু লিমার জোরাজোরিতে থাকতেই হলো। প্রান্তও আকস্মিকভাবে লতার কোমর ধরল, তারপর ইচ্ছে করেই আরো প্রশস্ত করে ধরল। লতা ধাক্কা খেয়ে প্রান্তের খুব কাছাকাছি চলে গেল। সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কারণ লতার খুব অস্বস্তি হতে শুরু করলো। আর এদিকে প্রান্ত ধরেই রেখেছে, চোখ থেকে কাপড়টাও সরাচ্ছে না। মিস্টার প্রান্ত, জি। ছাড়ুন। ও আচ্ছা, জি হ্যাঁ হ্যাঁ, সরি। এবার লিমার পালা। লিমা হাইটে আর বৃদ্ধিতে একটু কমই, অপুষ্টির শিকার। সে প্রথম কয়েক মিনিটেই জাপটে ধরে ফেলল প্রান্তকে। হাইটে ছোট হওয়ায় প্রান্তের কোমরেই জাপটে ধরে আছে মেয়েটা। প্রান্তের মায়া লেগে গেল, কোলে তুলে নিল লিমাকে। লিমার বৃদ্ধি কম হওয়ায় অনায়াসেই কোলে তুলে ফেলা যায় ওকে। প্রান্ত এবার বলল, চলো লিমা মামনি, আজকের জন্য এইটুকুই এনাফ। চলো আমরা যাই। না, আমি আরো খেলবো। আর খেলা লাগবে না, তোমার আপু অসুস্থ হয়ে যাবে। দেখো না কি রোদ পড়েছে। চলো আজকে আমরা যাই। কই আপুর কি হয়েছে? তোমার আপুর মাথা ঘুরেছিল কিছুক্ষণ আগে। কথাটা শুনে লতা একবার আর চোখে প্রান্তের দিকে তাকালো, মনে মনে বলল, লোকটা ভালোই খেয়াল রাখে সবকিছুর। লিমা বাসায় গিয়ে দৌড়ে গিয়ে বাবার কোলে উঠে বসলো। তারপর মুখে একগাদা হাসি রেখে সবটা বর্ণনা করলো। ওর বাবাও হাসছে। লোকটা অনেকদিন পর নিজের ছোট মেয়ের মুখে আনন্দের হাসি দেখছে। খুশিতে তার চোখ মুখ চকচক করছে। ছাদ থেকে এসেই লতা দৌড়দৌড়ি করে নিজের রুমে চলে গিয়েছে। প্রান্ত কিছুক্ষণ অপেক্ষা করলো। লতাকে ওইভাবে জড়িয়ে ধরায় ও হয়তো বাজে ভেবেছে প্রান্তকে। তবুও যাওয়ার আগে লতাকে একবার দেখতে ইচ্ছে করছে প্রান্তর। লতা আর রুম থেকে বেরি হলো না, কি করছে কে জানে। প্রান্ত এবার বিদায় নিল। আসার সময় লতাদের বাসার বারান্দার দিকে একবার তাকালো। দেখা গেল লিমা দাঁড়িয়ে, বাচ্চাটা একটা হাতে একটা কাগজ ধরে দাঁড়িয়ে আছে। কাগজে লিখে রেখেছে আইসক্রিম। প্রান্ত বুঝতে পারলো পরের বার আইসক্রিম আনার কথা বলেছে। লতাকে একবার দেখা গেলে ভালো হতো, কিন্তু লতা কোথাও নেই। সেখান থেকে সোজা চলে গেল আড্ডাস্থলে বন্ধুদের প্ররোচনায়। একটা সিগারেটের প্যাকেট কিনলো। সেখান থেকে পরপর 2টা সিগারেট দিয়ে রিহার্সেল চালালো। প্রথমটা মুখে দিয়ে ধোঁয়া ছাড়তেই গড়গড় করে বমি করে দিল প্রান্ত। তার পরেরটা মুখে দিয়ে টান দিতেই গলা শুকিয়ে গেল। কাশ দিতে দিতে তার আজ প্রাণ যায় যায় অবস্থা। বন্ধুরা হেসে দিল। তৃতীয়টা সে সামান্য সফল হলো। চতুর্থটায় পাকাপোক্তভাবেই পারল। সবাই হাত তুলে দিল। একজন বন্ধু নাম বদরুল বলে উঠল, সিগারেটের ধোঁয়ার সাথে সাথে মেয়ে নামক ধোঁয়া উড়ে যায় ভাই। প্রান্ত বলল, মেয়েরা ধোয়া না, মেয়েরা জলজান্ত আগুন। এই আগুন জায়গায় জায়গায় লাগিয়ে দেয় কেউ কেউ, এটাই তাদের কর্ম। প্রান্ত বাসায় আসলো রাত 11টায়। নীরুকে কোথাও না দেখতে পেয়ে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। রান্নাঘরে গিয়ে কিছু খাবার গরম করে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া শুরু করলো। সব লাইট অফ করা ছিল, কিন্তু হঠাৎ করে ড্রয়িং রুমে লাইট জ্বলে উঠল। নীরু এসেছে। প্রান্তের আর গলা দিয়ে খাবার নামছে না। নীরুকে দেখলেই ওর প্রচন্ড রকমের বিরক্তি আর খারাপ লাগা কাজ করে। নীরু বলল, সারাদিন কই থাকো প্রান্ত? প্রান্ত উত্তর দিল না। আমার কথা কি তোমার একটুও মনে পড়ে না? তুমি কে হও আমার? কেন মনে পড়বে? যত সব। আমি তোমার বউ হব প্রান্ত। উইল ইউ ম্যারি মি প্লিজ? হোয়াট? তারপর আমি তোমাকে আঁচলে বেঁধে রাখতে পারবো, অধিকার দেখাতে পারবো, অনেক অনেক ধরনের অধিকার। তুমি কালকে যদি আমার বাসা থেকে না যাও, তাহলে আমি যে কতটা ভয়ঙ্কর হতে পারি তা তোমায় কড়াই গন্ডাই বুঝিয়ে দিব, ইডিয়েট। সিগারেটের গন্ধ পেয়ে নীরু আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো করে বলল, আজকে সিগারেট খেয়েছো সুইটহার্ট? ওয়াও, তুমি তোমাকে পাগল করে দিচ্ছ দিন দিন। হ্যাঁ খেয়েছি, উল্টাপাল্টা বইলো না, খেতে দাও। প্রান্ত, বিরক্ত কইরো না। বিয়ে করবে না? না। কেন? কি নেই আমার প্রান্ত? আমার ইচ্ছা নেই তাই। একটা রাত থাকো আমার সাথে, তারপর সিদ্ধান্ত নিও।
প্রান্ত এবার বিস্ময়ের চোখে তাকিয়ে আছে। সে এতটাও খারাপ ভাবেনি নিরুকে, কিন্তু নিরু এসব কি বলছে? প্রান্ত, থাকো না, দেখো, তারপর যদি তোমার আমাকে ভালো না লাগে বা ইচ্ছে না হয় বিয়ে করার, তাহলে আমি তোমাকে আর বাধ্য করব না। আমার কোনো দাবি দাবাও থাকবে না। যদি তুমি না চাও আমি চলে যাব, তবুও থাকো শুধু এক রাত। প্রান্তের চোখে বিস্ময়ে এ কোন মায়াজালে ফেসে যাচ্ছে প্রান্ত। নিরুর দিকে বিস্ফোরক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রান্ত। নিরু ক্রমশ কাছে ঘেঁষছে। নিরু এক পা বাড়ায়, প্রান্ত এক পা পিছায়। এইভাবে চলছে। প্রান্ত আর সহ্য করতে না পেরে বলল, নিরো, স্টপ, ভালো হবে না বললাম। নিরু প্রান্তের কোনো কথাই কানে তুলছে না। ওর সাময়িক আবেগের কাছে ও নিজেই হেরে যাচ্ছে। এবার সে প্রান্তের উপর ঝাঁপিয়ে পড়ল। মেয়েটা প্রান্তকে চিবিয়ে খেয়ে নেওয়ার মতো করছে। প্রান্ত ভয় পেয়ে গেল, কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিল। প্রান্তর সাথে সাথে একটা থাপ্পড় বসিয়ে দিল নিরুর গালে। থাপ্পড় বসানোর পরে যেন তার হুঁশ ফিরে এলো। প্রান্ত নিরুকে টেনে হিঁচড়ে নিয়ে গেল তার মায়ের রুমে। মাকে ডেকে তুলে সবটা জানালো। সিদ্ধান্ত স্থির হলো, এই বেহায়া মেয়েকে আজকে রাতটা শুধু ঘরে রাখা হবে, কালকে ওকে বাড়ি ছাড়তে হবে। নিরুকে একটা রুমে নিয়ে গেলেন প্রান্তের মা। নিরুর মুখ দিয়ে কোনো কথাই বের হয় না। প্রান্তের মা একবার শুধু বললেন, আমি তোমাকে আমার মেয়ের মতো ভাবতাম, কিন্তু তুমি তো দুশ্চরিত্রা, ছি ছি। নিরু এই কথারও কোনো জবাব দিল না। নিরু আজকে কি করছে, কিভাবে কাটাবে এই রাত জানে না, জানার প্রয়োজনও মনে করে না। কিন্তু সে মায়ের সামনেও নিরুকে ৩-৪টা থাপ্পড় মেরেছিল। মেয়েটার মুখে কোনো প্রতিবাদী আভাস তখনও ফুটে ওঠেনি, কারণ ওকে প্রান্তের মা কথা জিজ্ঞেস করে, কিন্তু ও কোনো কথার উত্তরই দেয় না। তাই দেখে প্রান্ত আরো বিষিয়ে গিয়েছিল। ইভেন কোনো প্রতিবাদও করেনি মেয়েটা। নিরু যে টাইপের মেয়ে সে হিসেবে তো ওর নিজের হয়ে কিছু একটা বলা উচিত ছিল, কিন্তু সে কিছুই বলেনি, করেনি। কেন তা জানে না প্রান্ত, জানার ইচ্ছেও নেই। সত্যি কি নেই? প্রান্তের হঠাৎ মনে হলো দরজাটা খোলা। দরজা খোলা পেয়ে বুঝি নিরু ঢুকে পড়ল। সে তাড়াহুড়ো করে দরজার ছিটকেনি লাগিয়ে বিছানায় গা এলিয়ে দিল। প্রান্তের সামনে আজকের ঘটনাগুলো বারবার রিপিট হচ্ছে, কিন্তু একটুও মায়া হচ্ছে না তার। সেই মেজ ক্লাসমেট, অথচ কি নোংরামি চিন্তা ভাবনা ওর। বিয়ের আগেই যে মেয়ের এমন নষ্টামি সুলভ আচরণ, সে আর যাই হোক পবিত্র মনের হতে পারে না। সিগারেট ধরাতে ধরাতে কথাটা বিড়বিড় করে বলল প্রান্ত। সিগারেটে আগুন দিতেই হঠাৎ তার মনে আগুন ধরে গেল। তার মনে পড়ে গেল টগরকে। প্রান্ত ভাবছে, কতই না ভালো ছিল সেই মুহূর্তগুলো। টগর আর আমি আর টগর। কিন্তু টগর এমন করলো কেন? টগর নিজের টাইম পাসের জন্য আর কোনো ছেলে পায়নি, আমাকে পেল। প্রান্তের এই হৃদয় বিদারক অতীত কেউ জানে না, জানে শুধু প্রান্তের বড় আপু। সেও আজ নেই, বিয়ে করে চলে গিয়েছে লন্ডন। টগরের সাথে ৩.৫ বছর আগে প্রান্তের প্রেম হয়েছিল। টগর নিজেই প্রপোজ করেছিল। খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল তাদের মধ্যে। টগর মাত্রাতিরিক্ত সুন্দরী ছিল, ছেলেদের লাইন পড়ে যেত ওর জন্য। কিন্তু পরে প্রান্ত জানতে পারে টগরের আসল উদ্দেশ্য। টগর তখন ব্রেকআপ করায় তার সেই এক্সকে পানিশমেন্ট দেওয়ার জন্যই প্রান্তের সাথে মেলামেশা করেছিল। প্রান্ত যেদিন বলতে গিয়েছিল ভালোবাসি, সেদিনই মেয়েটা চলে গিয়েছিল। ওর ক্রাশ আবার ফিরে এসেছিল। তাই প্রান্তের ক্যারিয়ার বলে কিছুই ছিল না তখন। তাই টগরের এই সিদ্ধান্ত। টগর বিয়ে করে নিয়েছে, তাদের বাচ্চার বয়স এখন ২.৫ বছর। সব খবরই প্রান্ত জানে। টগর চলে যাওয়ার কিছুদিনের মধ্যেই আবার ফিরে এসেছিল, কিন্তু প্রান্ত আর জড়ায়নি। টগরের সেই ক্রাশ আবার তাকে ধোঁকা দেওয়ায় সে অন্য আরেকজনকে বিয়ে করে নেয়। বিয়ে করার আগে প্রান্তকে অসংখ্যবার কল মেসেজ দিয়েছিল। প্রান্ত সব দেখত, কিন্তু কোনোদিন কোনো রেসপন্স করেনি। এখনো টগর মেসেজ করে। আজকে ৩ বছরের বেশি হয়ে গিয়েছে, আজও টগর প্রান্তকে ভোলেনি। টগরের বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, টগর ভালো আছে, সবই টগরের বলা। প্রান্ত নীরবে সব পড়ে যায়। প্রতি সপ্তাহে মাসে নিয়ম করে মেসেজ দেয় টগর, কিন্তু আজ পর্যন্ত একটাও রিপ্লাই পায়নি সে। নীরুর রুমে কোনো সারা শব্দ নেই। প্রান্তের মা ভোরে উঠে নীরুর রুমের দরজা তালা খুলে দিয়ে নীরুকে ডাকলো, নাস্তা নিয়ে যাও, তারপর রেডি হও, আমাদের উদ্ধার করো। নীরুর কোনো সারা শব্দ নেই। প্রান্তের মা অনবরত দরজা ধাক্কাচ্ছে, ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। প্রান্তকে জানালো বিষয়টা। প্রান্তও চেষ্টা করলো, দরজা ভেঙে ঢুকবে কিনা চিন্তা করছে।
ঠিক তখনই দরজা লুজ হয়ে অটোমেটিক খুলে গেল। ভেতরে নীরুর নিথর দেহ পড়ে আছে। প্রান্তের মা চিৎকার করে বলল, হাই আল্লাহ, এই মেয়ে কি আত্মহত্যা করেছে নাকি? আমার বাড়িতেই জায়গা পেলি? উনি দৌড়ে গিয়ে ওর হাত মালিশ করতে লাগলো। চোখ উল্টে যায়নি, তেমন কোনো লক্ষণও নেই। প্রান্তের মা প্রান্তকে বলল নীরুকে তুলে নিতে, হাসপাতালে যেতে হবে। প্রান্ত নীরুকে কোলে তুলে নিল। নীরু তখনই চোখ মেলে বলল, আমার ইচ্ছে পূরণ হলো, তুমি আমায় কোলে তুলে নিলে সুইট হার্ট। প্রান্ত তাড়াতাড়ি নামিয়ে দিল। প্রান্তের মা রেগে বললেন, তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? আমার সামনেও শুরু করলা? কেমন মেয়ে তুমি বাপু, বচ্চাত মেয়ে ছেলে কোথাকার। নীরু প্রান্তের দিকে তাকিয়ে হাসি দিল। তারপর প্রান্তের মাকে উদ্দেশ্য করে বলল, জি আমি বাজে, আপনার ছেলের মঙ্গল হোক। সে ব্যাগ প্যাকিং করেই রেখেছে। কথাটা বলে আর অপেক্ষা করল না, ব্যাগ হাতে নিয়ে চলে গেল। টগর নীরু দুটোই এক ভয়ঙ্কর নষ্ট অতীত, আর এদের নষ্ট স্মৃতিতে পুরে ঝলসে গিয়েছে প্রান্ত। জগতে মানুষের মুখ দেখে চেনা বড় দায়। মাথা থেকে এসব চিন্তা তাড়াতাড়ি সরাতে হবে, তা না হলে হয়তো পাগল হয়ে যাবে প্রায়। টগরের প্রতারণার পর নীরুর এই নোংরা মুখোশ, নীরুর সাথে থাকার পর ওর বিচ্ছিরি চেহারা সামনে চলে আসা, এগুলো যেন মেনে নেওয়া যায় না। মেনে নিয়ে আবার স্বাভাবিক হওয়া দুটোই দুষ্কর। তবে এদের কারোর প্রতি প্রান্ত নিজে থেকে ফিলিংস বা এতটা টান অনুভব করেনি যতটা টান অনুভব করে লতার জন্য। অবশ্যই এরা নিজেরাই ফিলিংস তৈরি করতে বাধ্য করেছে, কিন্তু লতাকে দেখলেই ভালো লাগে। লতার কথা শুনলেই যেন ওর ভেতর দিয়ে কারেন্টের প্রবাহ বয়ে যায়। লতার চেহারা, কথাবার্তা, চালচলন, বেশভূষা সবটাই যেন প্রান্তের মন মতো করা। সৃষ্টিকর্তার কি অপার লীলা। কিন্তু এখনো প্রান্তের মনে একটাই ভয়, টগর নীরুর মতো লতাও অন্য কোনো মুখোশধারী ভয়ঙ্কর রূপ দেখাতে চলছে না তো? যদি তাই হয় তাহলে লতাকে অন্তত সেই সুযোগ দেওয়া যাবে না, কোনোভাবেই না। যথাসম্ভব দূরে থাকতে হবে। প্রান্ত এসব বিড়বিড় করে বলছে আর মাথা ভার করছে। লিমার বাবা কল দিয়েছে। অন্য কেউ হলে দুবার না ভেবেই কেটে দিত, কিন্তু এই লোকটার প্রতিও প্রান্তের অদৃশ্য মায়া জন্মে গেছে অজানা কারণে। কল রিসিভ করলেই বলবে, বাবা কেমন আছো? প্রান্তের এই ডাক ভীষণ প্রিয়, কারণ তার মৃত বাবা তাকে সবসময় এভাবে বাবা ডাকত। কিন্তু সেই বাবাও তাকে ছেড়ে চলে গিয়েছে এক বিভৎস কারণে। সে কারণ মনে করতে চায় না প্রান্ত। হ্যালো প্রান্ত, আমি তোমার পাশের ফ্ল্যাটের আঙ্কেল বলছি। জি, আসসালামু আলাইকুম, বলেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? তুমি কি একবার আমাদের বাসা আসতে পারবে? ভালো, কেন? লিমা খাওয়া দাওয়া করছে না, প্রচুর কড়া মেজাজ দেখাচ্ছে। বাসায় হুলকাণ্ড বাঁধিয়ে দিয়ে ফেলেছে, কারো কোনো কথা শুনছে না। হঠাৎ কি হয়েছে? ওর যা মনে হবে তাই ওর সামনে প্রেজেন্ট করা লাগে, না করলে এমন করা শুরু করে। আর আজকে ওর তোমাকে ভালো লাগে। অন্য কিছু হলে না হয় আমি ম্যানেজ করে নিতাম, তোমাকে ডিস্টার্ব করতাম না, কিন্তু এখন আমি নিরুপায় হয়ে গেছি। তোমায় কল করেছি বাবা। কিছুক্ষণ আগে একটা স্টিলের মগ ছুঁড়ে ফেলে লেতার মাথা ফাটিয়ে ফেলেছে। প্লিজ কিছু বলো। আচ্ছা আঙ্কেল, লিমাকে কোনোভাবে জানান যে আমি আসবো। এখন রাখি। প্রান্তের ইচ্ছে করছে না কোথাও যেতে। সে ক্রমাগত সিগারেট ধরাচ্ছে আর স্ট্রেতে জমাচ্ছে। 3 বার অ্যাস্ট্রে ক্লিন করা হয়েছে ইতিমধ্যে। তার রুম সিগারেটের গন্ধ মৌ মৌ করছে। তার মা রুমের দরজা ফাঁক করে এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। ছেলের এই করুণ অবস্থা দেখে তার সহ্য হচ্ছে না। বড় মেয়েকে ফোন দিয়ে সবটা জানিয়ে হাউমাউ করে কান্নাকাটি জুড়ে দিলেন। এই সুবাদে তার মেয়ে তাকে প্রান্তের এই তরুণ দশার কারণ বোঝালেন। টগরের কাহিনীটাও জানিয়ে দিয়েছেন। তিনি স্বামীহারা হয়েছেন বেশি দিন হয়নি, এখন আবার ছেলেহারা হতে কোনোভাবেই প্রস্তুত নন। প্রান্তকে কিভাবে খুশি করা যায় এই ভেবে রান্নাঘরে গিয়ে প্রান্তের প্রিয় গুড়ের পায়েস রান্না করলেন। ছেলের রুমে গিয়ে দেখে পুরো ঘর অন্ধকার করে বসে আছে, জানালাও খুলতে দিল না। পায়েস মুখের সামনে ধরে বলল, বাবা, তোর বাবা থাকলে আজ এমন করতে পারতি। লোকটা আমাকে ছেড়ে গেছে বেশি দিন হয়নি, এখন কি তুইও আমাকে ছেড়ে চলে যেতে চাস? প্রান্তের চোখ ছলছল করছে। মায়ের হাতে 2 চামচ গুড়ের পায়েস খেয়ে বলল, আমি আমার বাবার মতো অত স্বার্থপর না মা। দরজায় কলিং বেল বাজছে। লতা এসেছে। প্রান্তের মা লতাকে দেখে খুশি হলেন। লতা প্রান্তের কাছে যাওয়ার অনুমতি চেয়ে সোজা দরজায় চলে গেল। হাতে ফ্লাস্ক আর কপালে ব্যান্ডেজ দিয়ে প্রান্তের রুমের সামনে গিয়ে বলল, ভাইয়া আসবো? কে? কি দরকার?
আমি লতা, একটু কথা বলার ছিল। ও আসো। ভেতরে ঢুকতেই তার মাথা চক্কর দিয়ে উঠল। পুরো রুম এত অন্ধকার করে রেখেছে লোকটা। প্রান্তের রুমে কেউ ঢুকলে বিশ্বাসই করবে না যে বিকেল হতে এখনো ঘন্টাখানেক বাকি। লতা নাক চেপে ধরে বলল, আমি কি জাহান্নামে প্রবেশ করলাম? প্রান্ত মুচকি হেসে দিয়ে বলল, ধরে নিন তাই। লতা বলল, তুমি খেলা ছাড়ুন, আমি আপনার থেকে অনেক ছোট হই বয়সে। তুমি করেই বলবেন সব সময়। আচ্ছা কি বলতে এসেছো বলো। তার আগে এই দোজক ঠিক করতে হবে, নয়তো বলার আগেই আমার দম বন্ধ হয়ে যাবে। এই বলে লতা জানালা খুলে দিল। বিদ্যুৎ নেই, তাই পাখা অন করেও লাভ হলো না। প্রান্ত শুয়ে শুয়ে মেয়েটাকে দেখছে। অধিকার নিয়ে সে কাজ করছে দেখে প্রান্তের ভালোই লাগছে। প্রান্তের মা একবার এসে বললেন, লতা পায়েস খাও। প্রান্ত খেয়েছিস? প্রান্ত বলল, খাবো না। তুই তাহলে এমনই করবি? মায়ের কষ্টে দাম দিবি না? প্রান্ত কিছুই বলল না। লতা বলল, কি হয়েছে আন্টি? প্রান্তের মা বলতে যাচ্ছিলেন, কিন্তু প্রান্ত হাত উঁচিয়ে নিষেধ করায় উনি আর কিছুই বললেন না। প্রান্ত চোখ বন্ধ করে আছে। লতা বলল, একটা কথা বলবো? হুম। আপনার জন্য চা করে এনেছি, একটু কি খাবেন? না, আমার এখন চা খাওয়ার মুড নেই, থ্যাংক ইউ। আচ্ছা আমি আসি। লতা চলে যাচ্ছে। ওর মুখে হাসিটা সে একবার দেখেছে। দরজা পর্যন্ত যাওয়ার পর প্রান্তের হঠাৎ মনে পড়ল লতার মাথায় ফ্র্যাকচার আছে। প্রান্ত তো মানবিকতার খাতিরেও একবার জিজ্ঞেস করেনি এখন কি অবস্থা, কেমন আছে। লতা দাঁড়াও, এদিকে আসো। লতাকে ডাকতেই লতা এসে বলল, আবার কি? কেমন আছো? ভালোই থাকি সব সময়। লিমা কখন থেকে এমন করছে? আপনি তো অনেকদিন যান না। প্রথম কদিন এটা ওটা নিয়ে চিৎকার চেঁচামেচি করতো। দুদিন আগে বললো প্রান্ত ভাইয়ের কাছে যাব। আজকে তো একদম ভাঙচুর শুরু করে দিয়েছে। আপনাকে নিতেই এসেছিলাম মূলত, কিন্তু কিন্তু কিছু না, আমি আসি। দাঁড়াও, চাটা দাও। লতা খুশি হয়ে গেল। চা দিয়ে বলল, আপনার এত মন খারাপ কেন? জানানোর ইচ্ছা নেই। কেন? কারণ এখনো তুমি আমাকে বুঝে উঠতে পারোনি। আপনি আমাকে আপনার দুঃখ কষ্ট শেয়ার করে উপযুক্ত মনে করেন না, তাই না? বেশ, তুমি মনে করো। তোমার মায়ের জন্য তুমি এত চিন্তা করো কেন? এত বিরূপ চিন্তা ভাবনা কেন? এগুলো কি আমার কাছে শেয়ার করেছো? করনি? আমিও জোর করিনি, সো তুমিও জোর করবে না। আচ্ছা। বলেই লতা মাথা নিচে দিয়ে ফেলল। বিদ্যুৎ আশায় ফুল স্পিডে পাখা চলতে শুরু করলো। আর লতার হাত খোপা খুলে গিয়ে চারদিকে ছড়িয়ে গেল। কি সুন্দর সেই দৃশ্য। প্রান্তের চোখ গিয়ে আবদ্ধ হলো লতার মাথা আর চোখ মুখে। মেয়েটা ঘেমে নিয়ে একাকার। এত ঘামছো কেন? আমি যখন অতিরিক্ত চিন্তা করি তখন এমন হয়। আপনাকে আজকে একটা সত্য কাহিনী বলবো। প্রান্ত আগ্রহ নিয়ে বলল, বলো। লতা লতার আশার দৃষ্টি শূন্যে ভাসিয়ে দিয়ে বলতে লাগলো, আমার মায়ের মতো মা পৃথিবীতে হাজারে একটা। আমার বাবার ডক্টর বন্ধু মাঝে মধ্যে আমাদের বাসায় আসতো, আমাদের খুব আদর করতো। উনি মাঝে মধ্যে আসতেন, বাবার সাথে খোশ গল্প করতেন, তারপর চলে যেতেন। কিন্তু একটা সময় উনি ঘন ঘন আসা শুরু করলেন। আমার আম্মার সাথে অনেক ধরনের কথা বলতেন। আব্বা যেদিন প্রথম আম্মাকে পরিচয় করিয়ে দিলেন সেদিনই উনি মুগ্ধ আর লোভাতুর দৃষ্টি নিয়ে বলেছিলেন, আপনি খুব সুন্দরী ম্যাম, কেউ বলবে না আমরা দুইটা বাচ্চা আছে। আম্মার সুন্দরের প্রশংসা করলে আম্মা খুব খুশি হতেন। আমি তখন কিছু কিছু বুঝতাম। একদিন দেখলাম আব্বা নেই। আমার রুমের দরজা বন্ধ, কি হচ্ছে ভেতরে জানা ছিল না। আমার ভীষণ কৌতূহল হলো জানার। আমি জানালার ফাঁক করে দেখার চেষ্টা করলাম। তখনই আঙ্কেল এসে যায়। আঙ্কেল আর আম্মা ঠিক করে আমাকে বাসায় রাখা যাবে না, আব্বাকে জোর করিয়ে রাজি করিয়ে নেয়। তারপর আমাকে দাদুর বাড়ির একটা স্কুলে ভর্তি করানো হয়। আমি ওখানেই থাকতাম। আব্বাকে অনেকবার বলার চেষ্টা করেছিলাম, কিন্তু আম্মার জন্য কোনোভাবেই সুযোগ পাইনি। আমার ছোট বোনটা আম্মাকে ছাড়া থাকতে পারতো না, তাই ছোট বোন ওখানেই থেকে যায়। মাঝে মধ্যে ছোট বোন কল দিত, বলতো, আপন আজকে না ডক্টর আঙ্কেল আম্মাকে আর আমাকে নেল পলিশ পরিয়ে দিয়েছে, আজকে আম্মাকে খাইয়ে দিয়েছে, আজকে আম্মাকে এইটা দিয়েছে। একদিন শুনলাম আম্মাকে নিয়ে নাকি কোথায় ঘুরতে গিয়েছিলেন। আমার বোন তখন এতটাই ছোট যে নিজেতে ভাতটা পর্যন্ত খেতে পারতো না। আব্বা অফিসের কাজে সারাদিন বাইরে বাইরে থাকতেন। সেই বোনকে একা ফেলে আম্মা দিনের পর দিন এভাবে ঘুরতেন। কাজের মেয়েটা বোনকে সামলাতে পারতো না দেখে প্রচুর মারত। আম্মাকে বললেও আম্মা পাত্তা দিত না।
একটা সময় বোনের উপর অত্যাচার শুরু হয়ে যায়। তখন বোনও জিজ্ঞাসাবাদ শুরু করে, নানান কথা লিমা আব্বাকে একদিন বলেও দিয়েছিল। আপু জানো, আম্মাকে আঙ্কেল শাড়ি পরে দিয়েছে। সেদিন খুব অশান্তি হয়েছিল। এরপর থেকে এমন এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য আমার বোন আর কিছু বলতো না। অনেকে এরপর থেকে আর কথাই বলতো না তেমন। জানি না আমার সুস্থ বোনটার হঠাৎ কিভাবে এমন হয়ে গিয়েছে, কি এমন হয়েছিল যে ও আজ এমন। এরপর এভাবেই চলতে চলতে একদিন আব্বা হাতে নাতে ধরে ফেললেন সবটা। শেষ পর্যন্ত ডিভোর্সও হয়ে যায়। আম্মা আমাদের দুজনকেও দাবি করেননি। আগে অবশ্য বলতো, তোরা আমার পেটের মেয়ে হয়ে আমার বিরুদ্ধে যাস, তোরা আমার মেয়েই না, আমাকে অবিশ্বাস করিস, এই সেই। যদি কিছু মনে না করো একটা কথা বলি। আমার মনে হয় ওই ডাক্তার আঙ্কেল এমন কোনো ড্রাগ লিমাকে খাইয়েছে যার জন্য ও এমন অ্যাবনর্মাল সাইকো হয়ে গিয়েছে। ওকে ডাক্তার দেখায়নি? আমরাও তাই আন্দাজ করি। ট্রিটমেন্ট তো চলছে। প্রথমে আব্বা আর আমি ভেবেছিলাম সব কেটে গেলেই লিমা ঠিক হয়ে যাবে, কিন্তু লিমার অবস্থা আরো ডিক্রিজ করেছে। প্রান্ত লতাকে নিয়ে লতাদের বাসায় রওনা হওয়ার আগে একবার ছাদে গেল। প্রান্ত এবার নিজের কাহিনীগুলোও এক এক করে শেয়ার করলো। অদ্ভুতভাবে দুজনেরই খুব শান্তি লাগছে, একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে। প্রান্ত হঠাৎ করে লতার হাত ধরে বলল, কিছু কি বুঝো না? লতা বলল, না বললে কিভাবে বুঝবো? প্রান্ত চোখ ফিরিয়ে নিল। লতা কিছু শোনার জন্য উদার দৃষ্টি স্থাপন করলো প্রান্তের দিকে। নীরুর আজকে আবার বিয়ে হচ্ছে। সে এর আগেও একবার বিয়ের পিঁড়িতে বসেছিল, কিন্তু তার স্বামী তাকে কেবল সন্দেহ করত, যাকে বলে কথায় কথায় সন্দেহ। মাঝে মধ্যে প্রচুর মারধরও করত। 18 বছর বয়সী নীরু যবে থেকে স্বামীর ঘরে গিয়েছিল তবে থেকেই ওর উপর অমানবিক অত্যাচার শুরু হয়েছিল। কিছু মেয়েলি সমস্যার জন্যই ওর বাবা ওকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছিল। কথা ছিল বিয়ের পর সে পড়াশোনা করবে, কারণ নীরু পড়াশোনায় ভালো ছিল। কিন্তু সন্দেহ বাতিকের জন্য নীরুকে কলেজ পাঠাতো না তারা। মাতাল স্বামী সারাদিন অফিসে পথে ঘাটে ঘুরে এসে বাড়িতেও ভদকা নিয়ে বসতো। শুধু যে মাতাল ছিল তাই না, তার জামা কাপড় ধুতে গেলে আপত্তিকর অনেক জিনিসই পাওয়া যেত। 1 বছরের মাথায় নীরু যখন কনসিভ করে তখন সে ভেবেছিল এবার হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু তার মাতাল স্বামী একদিন তাকে ঘুম থেকে উঠিয়ে এমন মারধর করলো যেটা একটা নরপশুর সমতুল্য। শেষমেশ খাট থেকেই টেনে ফেলে দিয়েছিল, যার ফলে সে ব্যথায় কষ্টে অজ্ঞান হয়ে গিয়েছিল। নীরু তখন 7 মাসের অন্তঃসত্ত্বা ছিল। এত মারধরের কারণে ছিল একটাই, নীরুর সিগারেটের গন্ধে তেমন কোনো সমস্যা হতো না আগে, তার অভ্যেস হয়ে গিয়েছিল। কিন্তু প্রেগনেন্সির পর থেকে সিগারেট দেখলে ওর বমি আসতো, তাই সে ফেলে দিয়েছিল। কেন ফেলেছে এটাই তার একমাত্র দোষ ছিল। এরপর থেকে নীরুর মাত্রাতিরিক্ত ব্লিডিং হওয়া শুরু করে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তারপর মেডিকেল চেকআপে এসেছিল নীরুর বাচ্চা মিসক্যারেজ হয়ে গিয়েছে। লতার দৃষ্টি প্রান্তের দিকে, কিন্তু প্রান্তের দৃষ্টি বিপরীত প্রান্তে। লতা নীরবতা ভঙ্গ করে আবার বলল, কি যেন বলবেন বলেছিলেন, তাড়াতাড়ি বলেন, আর নয়তো চলেন প্লিজ, লিমার কাছে যেতে হবে। মেয়েটা আপনার জন্য উৎপাত শুরু করেছে সেই সকাল থেকে। বাবা কল দিচ্ছে, চলুন। ও হ্যাঁ, না মানে কি? আচ্ছা, তোমার লাইফে কি স্পেশাল কেউ আছে? মানে থাকবে না কেন? প্রান্তের মুখ শুকিয়ে কাঠ হয়ে গেল, বলল, ও আচ্ছা, লাকি, সে চরম সৌভাগ্যবান। হ্যালো, আমার লাইফের স্পেশাল মানুষ কিন্তু দুজন। হোয়াট? আই ক্যান বিলিভ। তুমি? আমার আব্বা আর আমার ছোট বোন লিমা, এছাড়া অন্য কেউ কোনোদিন আসেনি। তবে তবে এখন আপনি আছেন, কিন্তু স্পেশাল কেউ এমনটা মনে হয় না। মনে হতে কতক্ষণ, যাক তাও তো আছি। দীর্ঘ শ্বাস ফেলে বলল, এটাও বা কম কি? লতা লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিল। প্রান্ত আবারও পুরোপুরিভাবে ক্লিয়ার হতে চায়, তাই পুনরায় জিজ্ঞেস করলো, কেউ কি ছিল না? ধরো এমন কেউ যাকে তোমার ভাল লাগতো। আমার আপনি আমার দিকে কখনো ভালো করে তাকাইছেন? মনে হয় না। যদি ভালো করে একটু দেখতেন তাহলে বুঝতেন আমি কতটা কুৎসিত দেখতে। কোনোদিন চোখে কাজল পর্যন্ত লাগাইনি। অবশ্য আগে লাগাতাম, কারণ আমার আম্মা কাজল সাজগোজ খুব পছন্দ করত। তাই এখন এগুলো আমি এড়িয়ে চলি। এগুলো দিলেই ওই বিদঘুটে মহিলার কিছু স্মৃতি মনে পড়ে যায়। তাছাড়া কি দরকার? নিজের যা আছে আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু দিয়েই তো চলে। এর বেশি কেন লাগবে? কেন চাই? যে ভালোবাসার সে
এই চেহারাটাকেই ভালোবাসুক, অথচ আমার ভাগ্য দেখেন, কেউ আজ পর্যন্ত ভালোবাসলো না আমার এই করুণ কুৎসিত চেহারাটাকে। কেউ না, করবেই না, করবেই বা কেন? প্রান্ত মনে মনে বলল, আল্লাহর অশেষ রহমত যে কেউ এখনো তাকায়নি, ভালোবাসিনি। নয়তো আমার কি হতো? আমার তো তোমার ওই করুণ কুৎসিত চেহারাটাই ভালো লাগে। ইচ্ছা করে সারাদিন রাত এক করে শুধু দেখে যাই। প্রান্ত এবার জোরে বলল। তাই করবে না কেন? লতা উদাস দৃষ্টি স্থাপন করে বলল, যার মা এমন তার আর জীবন, তার জীবন বলে কিছু হয়? হয় না। সমস্যা নেই, আমার কাউকে লাগবে না। যেখানে নিজের মাই এমনটা করলো সেখানে অন্য কেউ না সেই মঙ্গলজনক। তাছাড়া আমি আমার বাবা লিমাকে এভাবে একা রেখে অন্য কোথাও যেতে পারবো না। আমি চলে গেলে কে দেখবে ওদের? আমি, যদি তুমি সুযোগ দাও। মানে? লতা, আমার তোমাকে ভালো লাগে। শুধু ভালোই লাগে না, খুব বেশি ভালো লাগে। আর তুমি একমাত্র পারো যে আমার সব দুঃখ কষ্টে ভোলানোর সহায়ক হবে। আর আমি আমার সর্বাত্মক চেষ্টা চালাবো তোমাকে সুখী রাখার জন্য, আর কিছু না। আমি আজকে আঙ্কেলকে জানাবো। বাই। লতাকে ছাদে একা রেখেই প্রান্ত হনহনিয়ে চলে যাচ্ছে। লতার ঠোঁটে মুচকি হাসি ফুটেছে। সেও যে তাই চায়, কিন্তু কোনোদিন মুখ ফুটে বলেনি। প্রথম দিনের ব্যবহারেই তার প্রান্তকে ভালো লেগেছিল, কিন্তু নিজের প্রতি কনফিডেন্স নেই বিন্দুমাত্র। তাছাড়াও নিজেকে অযোগ্য মনে করে কারুর, তাই নিজেকে আলতোভাবে আকর্ষণীয় করে প্রেজেন্ট করার সাহসটুকু পর্যন্ত দেখায়নি। কারণ সে এখন বাবা আর লিমাকে ছাড়া কাউকেই বিশ্বাস করে উঠতে পারে না। কিন্তু তার কেন জানি না মনে হয় এই লোকটাকে চোখ বন্ধ করেও বিশ্বাস করা যায়। হয়তো ভালোবেসে ফেলেছে ওনার সব কেয়ারিং দেখে। লিমার সামনে বসে আছে প্রান্ত। লিমার চোখে মুখে ক্রোধের কোলাহল, রাগের হাতছানি। প্রান্ত মুখ কালো করে বসে আছে। প্রান্তেরটা হচ্ছে ভাওতাবাজি যাকে বলে, শুধু শুধুই। কিন্তু লিমা সত্যি সত্যি ওভার এক্সাইটেড। লিমার মুখে কোনো কথা নেই। সে উপরের দিকে তাকিয়ে আছে, সেখানেই গভীর মনোযোগ স্থাপন করেছে। প্রান্ত বলল, টিকটিকিটার পা ভেঙেছে কে? লিমা ভ্রু কুঁচকে বলল, সেটা টিকটিকের পা ভাঙেনি, লেজ কেটে গেছে। ওই তো একই। যাই হোক, করলোটা কে? আর অ্যালেক্স কই? লিমা অবাক হয়ে গেল। প্রান্ত ভাই এত কিছু জানে কি করে? বুঝলোই বা কি করে যে আমার ঘরে থাকা আমার ফেভারিট টিকটিকির লেজ কেটে ফেলেছি আমি? আর এলেক্সকে তো লুকিয়ে রাখা হয়, কারণ এলেক্স লিমা ছাড়া অন্য মানুষদের ভয় পায়। হাউ ডু ইউ নো দ্যাট? হু টোল্ড ইউ? জানি। তুমি আমার জন্য এত পাগলামি করছিলে কেন? তোমার আসার কথা ছিল, কিন্তু তুমি লায়ার, তুমি আসোনি। তুমি আমার আম্মুর মতন মিথ্যুক, ট্রেটর। সো আই ডিড। আমি ব্যস্ত ছিলাম, কিছু সমস্যা ছিল, তাছাড়া মনেও ছিল না। আর এমন হবে না, প্রমিস। নো, আই ডোন্ট বিলিভ। লিভ। তোমার জন্য আইসক্রিম এনেছি, স্ট্রবেরি ফ্লেভারের। লিমা সন্দেহের চোখে তাকিয়ে বলল, স্ট্রবেরি ফ্লেভার? আর ইউ শিওর? অনেকগুলো এনেছি। তোমার বাবা আপু খাচ্ছে, তুমি আর আমি কেবল বাকি। নিয়ে আসো। লিমার আজকের কথা কালকে ভালোভাবে মনে থাকে না। লিমাই বলেছিল অ্যালেক্সের কথা, কিন্তু আজ আর মনে নেই ওর। আর টিকটিকিটা আন্দাজ করেই অন্ধকারে ঢিল মেরেছিল, কারণ লিমা পশু পাখির প্রতি দুর্বল। আর ওপরের দিকে লিমার যেদিকে গম্ভীর দৃষ্টি স্থির হয়েছিল, সেখানে কেবল একটা মাত্র লেজ কাটা ইঁদুরই ছিল। তাই সে আন্দাজ করে বলেছিল, হয়েও গিয়েছিল ফরচুনেটলি। লিমা খুব খুশি, কারণ লিমার আইসক্রিম খাওয়া নিষেধ, কেউ খেতে দেয় না। আর স্ট্রবেরি ফ্লেভারে ওর সবচেয়ে বেশি পছন্দ। এটাও আধ্যাত্মিকভাবে মিলে গিয়েছে। প্রান্ত জানেই না লিমার কোন ফ্লেভার পছন্দ, তাই নিজের যেটা ভালো লাগে সেটাই নিয়ে এসেছে। প্রান্তের হাত ধরে লিমা ড্রয়িং রুমে আসলো। ওদের ভাব হয়ে গিয়েছে। ড্রয়িং রুমে প্রান্তের বড় বোন, মা সবাই উপস্থিত। একপাশে গোল্ডেন কালারের শাড়ি পরে গুটিসুটি হয়ে বসে আছে লতা। লতার বাবাও আছে। ব্যাপার কি? প্রান্ত আসতেই লতার বাবা বলে উঠল, এখানে আসো বাবা। প্রান্ত লতার বাবার পাশে গিয়ে বসলো। লিমাও গিয়ে প্রান্তের পাশে বসে পড়ল। সে এই সিট কাউকে দিবে না। যতক্ষণ প্রান্ত বাসায় থাকবে ততক্ষণ আঠার মতো লেগে থাকে প্রান্তের সাথে। আমি আসলে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলেন আঙ্কেল, কিন্তু তার আগে আমি একটু জানতে চাই আমার মা বোন এখানে কেন? আপনি কি আমার অজান্তেই তাদের ইনভাইট করেছেন? কিন্তু কেন? লতার বাবা ধীরস্থিরভাবে বলল, আমার মেয়েকে তোমার ভালো লাগে?
প্রান্ত দ্রুত বলে ফেলল। হ্যাঁ লাগে তো। লতার আব্বা সহ সবাই বলে উঠল। আলহামদুলিল্লাহ। প্রান্ত ছোট্ট লিমার দিকে একবার তাকিয়ে বলল, আঙ্কেল কোন মেয়ের কথা বললেন? লিমা? সবাই হেসে উঠল। লতার লজ্জা লাগছে, মিনমিনিয়ে বলছে, মাথা মোটা নাকি? প্রান্তের মা বলল, আরে লতার কথা বলছে বোকা। প্রান্ত স্বস্তির নিঃশ্বাস ফেলল। সবাই আবার একযোগে হেসে দিল। সবার হাসি দেখে লিমাও হাসতে লাগলো। হাসতে গিয়ে হাতের আইসক্রিমটা ফেলে দিল। প্রান্ত নিজেরটা ওকে দিয়ে বলল, নাও এইটাও তোমার, আজকে ডাবল ট্রিট। লিমা বলল, ওকে। লিমাকে এভাবে প্রাণবন্ত করে তুলেছে প্রান্ত, যা মুগ্ধ করেছে লতাকে আর লতার বাবাকে। প্রান্ত সত্যিই ওদের ফুল ফ্যামিলিকে সামলাতে পারবে। ও খুব ভালোবাসে সবাইকে, শুধু লতাকে ভালোবাসে এমনটা না। আর এটাই লতার সবচেয়ে বেশি ভালো লাগে। সব ঠিকঠাক হয়ে যাওয়ার পর প্রান্ত টগরকে একটা মেসেজ দেয়। আগামীকাল আমার বিয়ে, 16 আনা দাওয়াত। টগরের আর রিপ্লাই আসেনি, হয়তো সে সহ্য করতে পারেনি, নাকি দেখেই নি। এত সব জানে না প্রান্ত, জানার ইচ্ছাও নেই। টগর মেসেজ দেওয়া বন্ধ করে দেয় দিক। এটাই কাম্য প্রান্তের। ফুলসজ্জার রাতে প্রান্ত ক্রমশ ঘামছে। ও খুব ভয় পাচ্ছে লতাকে। বারান্দায় গিয়ে সিগারেট ধরিয়েছে। পরপর 2টো সিগারেট শেষ করে রুমের মধ্যে ঢুকলো। দেখলো লতা নেই, নিশ্চয়ই বাথরুমে গিয়েছে। প্রান্ত আবারও বারান্দায় গেল, আবার সিগারেট ধরাচ্ছে। কিছুক্ষণ পর লতা আসায় সে তাড়াহুড়ো করে হাতের অসমাপ্ত সিগারেটটা ফেলে দিল। লতা রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে। লতার এই অগ্নিরূপ কখনো দেখেনি প্রান্ত। ঘেমে লাল হয়ে আছে, তেমন সাজগোজ করেনি। যদি করতো তাহলে এতক্ষণে সব ওর ঘামের সাথে সাথে পড়ে যেত টুপটুপ করে। এত ঘামছো কেন? আর এমন রাত্রিরে এমনভাবে তাকিয়ে আছো কেন? তুমি না আমার সদ্য বিবাহিত বউ। আহারে, সব মেকআপ তো টুকটুক করে পড়ে যাবে লতা। মস্করা করেন? আমি মেকআপ করেছি? করো নাই? গালে হাত লাগিয়ে কিছু লেপটে যাওয়া কাজল আর হালকা মেকআপের নমুনা নিয়ে লতার সামনে এনে বলল, হোয়াট ইজ দিস? লতা মেকআপ করে না, আপনার বড় বোন জোর করে এমন করেছে। আপনিই নাকি বলেছেন? আচ্ছা আচ্ছা, তো এভাবে আছো কেন? এনি প্রবলেম? লতা আবার রক্ত চক্ষু নিয়ে বলল, আজকের রাতটাও কি সিগারেট না খেলে চলতো না? আমি তো রোজ খাই, তুমি তো জানোই। আর আজকে একটু চিন্তায় আছি তো তাই। কিসের চিন্তা? তোমার মতো রাগী মেয়ের সাথে এক ঘরে একসাথে এত কাছাকাছি থাকতে হবে, মানে আগে কখনো থাকিনি তো তাই। ও আচ্ছা, বুঝছি। এই বলে লতা চলে যাচ্ছে। লতা সবসময় সিরিয়াস, ঠাট্টা তামাশা কম বোঝে। প্রান্ততা খুব ভালো করেই জানে। পেছন থেকে হ্যাসকা টান দিয়ে প্রান্ততাকে তার নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে শক্ত করে চেপে ধরে বলল, তুমি সিগারেট খাওয়া পছন্দ করো না? বললেই তো হতো। আমি জীবনেও। আমার সিগারেটের গন্ধে সমস্যা হয়, বমি এসে যায়, মাথা ঘুরে প্রচন্ড ঘেমে যাই, তারপর মাথা ব্যথা শুরু হয়ে যায়। বলছিলাম একবার। ও আচ্ছা, আমি জীবনে আর বড় জোর 2-1 বার ধরিয়ে 3-4 বার শুকবো, আর ধরবো না, কথা দিলাম। যাও, এবার ভাবো কত ভালোবাসি তোমায়। আমার বাবাও সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছে আমার জন্য, শুধু আপনি না। ও হ্যাঁ, শ্বশুর মশাইও বাসে, বুঝলাম। আমিও তেমন করেই বাসবো, চেষ্টা করবো আরো বেশি করে বাসতে। সকালে উঠে সবাই নাস্তা শেষ করে আড্ডা দিচ্ছে। এমন সময় লতার প্রতি উদ্দেশ্য করে প্রান্তের মা বলল, লতা একটা গান শোনাও না মা, অনেকদিন শুনি না। প্রান্ত বলল, লতা গানও পারে নাকি? প্রান্তের মা বলল, ও মা, তুই এটাও জানিস না? প্রান্ত মাথা চুলকাচ্ছে। সত্যি তো সে জানে না। লতা গান ধরেছে। যখন থামবে কোলাহল, খুবই নিঝুম চারদিক, আকাশের উজ্জ্বল তারাটা মিটমিট করে শুধু জ্বলছে। প্রান্ত চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তার মানে সে লতার গান শুনে অনেক আগে থেকেই মন্ত্রমুগ্ধ হয়েছিল এবং প্রেমেও পড়ে গিয়েছিল নিজের অজান্তেই। আজকে আবার সব পরিষ্কার। প্রান্ত লতার জন্যই সৃষ্টি, সবই বিধাতার ইচ্ছা, তারই ইঙ্গিত। এই জন্যই বোধ হয় টগর, নিরু সব পেরিয়ে এখন লতা নামক উজ্জ্বল নক্ষত্র তার জীবনে। লতা এসে জিজ্ঞেস করলো, কেমন হয়েছে? প্রান্ত হাসি দিয়ে কিছু বলতে যাচ্ছিল, তখনই ফোন বেজে উঠল। শুনতে পেল নিরু 10 তলা অ্যাপার্টমেন্টের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছে।